চিন্টু যদি না ডোবে, নদীর জলে যখনই চিন্টু ঝাঁপ দেবে, চিন্টু নদীর সংস্পর্শে চলে আসলো। নদী যেই বেগে গতিশীল আছে, চিন্টুও সেই বেগে গতিশীল থাকবে। হ্যাঁ দাদা, মানুষটা বলবে যে গাড়ির সাপেক্ষে আমি তো চুপচাপ আছি, বা আমি তো চুপচাপ আছি, আমি তো কই হাঁটছি না, তো পেছাচ্ছি না, বা আমার কই গতিবেগ, আমার গতিবেগ শূন্য। তো মানুষটা বলবে আমার গতিবেগ শূন্য। মহাকাশে নিয়ে যাওয়া হলো, আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছ না। এবার তুমি যদি একই গতিবেগে গতিশীল থাকো, তুমি বুঝতেই পারবে না। আমরা শুধুমাত্র ধাক্কা বা টানকে বুঝতে পারি, মানে বলকে বুঝতে পারি। কেউ যদি টানে তাহলে বুঝতে, ও টানছে। রুমালটাকে নর্মাল ধরে রাখো, ঝুলে থাকবে। তুমি যখন এইদিকে যাওয়ার চেষ্টা করবে, দেখবে রুমালটা পেছন দিকে উঠছে। তোমরা যেই দিকে যাবো, পতাকা তার পেছন দিকে উঠবে। আজকের এই ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি রিভার সুইমার প্রবলেম, অর্থাৎ নদীতে সাঁতারুর গতি অথবা নদীতে নৌকার গতি। কোনো কেউ একজন নদীতে চলে আসবে, তারপর তার গতি কিরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের ক্লাস শুরু করার জন্য সবার আগে একটা নদীর পাশে চলে আসি। নদীর ধারে আমাদের গল্পের নায়ক চিন্টু খেলাধুলা করছিল, এবং হঠাৎ করে তার বান্ধবী প্রীতি ওই পারে চলে আসে। এবং প্রীতিকে দেখতে পেয়ে চিন্টু সিদ্ধান্ত করে যে আমি প্রীতির কাছে যাব, কিন্তু প্রীতি আছে নদীর ওই পারে, চিন্টু আছে নদীর এই পারে। কি করে যাব? চিন্টু সাথে সাথে বললো, আমি অত কিছু দেখতে চাই না, আমি ডাইরেক্ট জলে ঝাঁপ মারবো। চিন্টু সাথে সাথে জলের মধ্যে ঝাঁপ মারলো। কিন্তু সমস্যা হচ্ছে এটা নদী, আর নদীটা গতিশীল অবস্থায় আছে। নদীর গতি ধরো এইদিকে নদী ধরো ভি আর গতিবেগে যাচ্ছে, মানে ভেলোসিটি অফ রিভারের ভেলোসিটি ধরো এই দিকে আছে। যখনই চিন্টু নদীতে লাফ দেবে, সাথে সাথে কি হবে তুমি বলো? তুমি বলে চিন্টু হালকা ধরো ভেসে আছে, ধরো এক্ষেত্রে ডুবে যাবে না, ধরো একে ধরো কিছু একটা বেলুন ফেলুন লাগিয়ে দেওয়া হয়েছে, চিন্টু ধরো ডুববে না। তো চিন্টু যদি না ডোবে, নদীর জলে যখনই চিন্টু ঝাঁপ দেবে, চিন্টু নদীর সংস্পর্শে চলে আসলো। নদী যেই বেগে গতিশীল আছে, চিন্টুও সেই বেগে গতিশীল থাকবে। হ্যাঁ দাদা, যেমন আমি যখন পাশে দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, আমি স্থির নিজেকে মনে করি, কিন্তু গাড়ি তো গতিশীল। আমি যখনই গাড়ির ওপর দাঁড়িয়ে যাব, গাড়ি যেই বেগে যাচ্ছিল আমারও সেই গতিবেগটা চলে আসবে। তো চিন্টু যখনই নদীর জলে ঝাঁপ দেবে, চিন্টু যখনই নদীর জলে ঝাঁপ দিল, তো চিন্টুর কাছে একটা গতিবেগ চলে আসবে, নদীর গতিবেগ, মানে নদী হচ্ছে চিন্টুকে ওই দিকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এবার চিন্টু বলবে, আরে আমি তো ওইদিকে চলে যাচ্ছি, আমাকে ওইদিকে গেলে হবে না, আমাকে আমার বান্ধবীর কাছে যেতে হবে। তো চিন্টুর সাথে সাথে কি করবে, নদী তাকে যেই গতিবেগে ওইদিকে টানছিল, চিন্টু সেই একই গতিবেগে এইদিকে সাঁতার কাটা শুরু করবে। নদী যদি 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চিন্টুকে ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, চিন্টু 5 মিটার পার সেকেন্ড গতিবেগে উল্টো দিকে যাওয়া শুরু করবে। হ্যাঁ বেশ, এবার তুমি জাস্ট বলার চেষ্টা করো, ওইদিকে চিন্টুর গতিবেগ ছিল ভিআর, নদী তাকে ওই গতিবেগে নিয়ে যাচ্ছিল। চিন্টু উল্টো দিকে একটা গতিবেগে যাওয়া শুরু করলো একই গতিবেগে। তাহলে চিন্টু আলটিমেটলি কোথায় যাবে? তুমি বলবে, দাদা চিন্টুর ওপর দুটো বল কাজ করছে। একটা বল যেটা নদীতে আছে, নদীতে থাকার জন্য, নদীর সঙ্গে সংস্পর্শে থাকার জন্য নদী তাকে ওইদিকে নিয়ে যাবে। সে আবার উল্টো দিকে আসছে একই গতিবেগে, যার জন্য চিন্টু কিন্তু এখানেই থাকবে, চিন্টু কোনো দিকেই নড়বে না। এইদিকে একই গতিবেগ, এইদিকে একই গতিবেগ, দুটো গতিবেগ উল্টো দিকে থাকলে যোগফল শূন্য হয়ে যায়, মানে চিন্টু এখানেই দাঁড়িয়ে থাকবে। এবার চিন্টু বলছে, আচ্ছা শুধু এইদিকে সাঁতার কাটলে তো হচ্ছে না, আমি আমার বান্ধবীর কাছে যেতে পারছি না, আমাকে কি করতে হবে? যেই দিকে প্রীতি আছে সেই দিকে আমাকে সাঁতার কাটতে হবে। তো চিন্টু এই দিকেও সাঁতার কাটছে, আবার এই দিকেও ধরো একটা গতিবেগ নিয়ে সে সাঁতার কাটা শুরু করলো। তাহলে চিন্টুকে এই দিকেও সাঁতার কাটতে হবে, দুই দিকেই একসাথে সাঁতার কাটতে হবে, তাহলে চিন্টু ওই দিকে ভেসে যাবে না, আবার তার বান্ধবীর কাছে পৌঁছাতে পারবে। হ্যাঁ, তাহলে বান্ধবীর কাছে যেতে গেলে বা চিন্টু যেই জায়গাতে ছিল সেখান থেকে এক্স্যাক্টলি অপোজিট পয়েন্টে যদি যেতে হয় নদীর, তাহলে চিন্টুকে দুটো গতিবেগে যেতে হবে, একটা ওই দিকে আর একটা এই দিকে। তুমি বলো, দাদা একটা মানুষ তো দুটো গতিবেগে যেতে পারে না। হ্যাঁ, যেতে পারে না, সেই জন্য চিন্টু কি করবে এখানে, চিন্টু এখানে এই যে তার যে দুটো গতিবেগ আছে, এই দুটো গতিবেগকে যোগ করলে যেই গতিবেগ পাবো, মানে এই দুজনকে যোগ করলে আমরা ভেক্টরটা এইদিকে পাবো। হ্যাঁ, ভেক্টর আমরা শিখেছি যে দুটো ভেক্টরের যোগফল এই দিক দিয়ে যাবে, মাঝখান দিয়ে যাবে। হ্যাঁ, মাঝখান দিয়ে চলে গেল। হ্যাঁ, তার মানে চিন্টুকে এই গতিবেগে যেতে হবে, এই গতিবেগটাকে আমরা দিয়ে দিচ্ছি ভেলোসিটি অফ মানুষ, মানে এখানে চিন্টুর বদলে কোনো একটা মানুষ আছে, কোনো একটা নৌকা আছে, যাই হোক না কেন, ভেলোসিটি অফ মানুষ নয়, ভেলোসিটি অফ ম্যান। তো মানুষের ভেলোসিটি ধরো এই দিকে, চিন্টু যদি এই দিকে গতিশীল থাকে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে চিন্টুর গতিবেগ। আর চিন্টু যদি এইদিকে সাঁতার কাটে, তাহলে এইদিকে সাঁতার যদি কাটেন, তো সে এইদিকে পৌঁছাতে পারবে না, নদী তাকে ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তো হয়তো সে এইদিকে গিয়ে বেঁকে গিয়ে এখানে পৌঁছাবে, কারণ সে যাচ্ছে এইদিকে, নদী তাকে ওইদিকে ঠেলছে, তো এইদিক যেতে যেতে নদী ওকে ঠেলার কারণে হয়তো সে এখানে পৌঁছে যাবে। হ্যাঁ দাদা, পৌঁছে যাবে। হ্যাঁ, তাহলে ভালো করে দেখার চেষ্টা করো, চিন্টুর যে গতিবেগ আছে, এই গতিবেগটাকে আমরা দুটো উপাংশে ভাঙতে পারি। এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, তুমি এই দিকের অ্যাঙ্গেলকে থিটা ধরে নাও, বা এই দিকের অ্যাঙ্গেলকে থিটা ধরে নাও, ধরলেই হলো। তুমি এই অ্যাঙ্গেলটাও ধরতে পারো থিটা, আমরা যে কোনো একটা ধরছি।
তাহলে চিন্টুর এই যে গতিবেগ আছে এই গতিবেগটাকে আমরা দুটো উপাংশে ভাঙছি। যেই গতিবেগটা লেগে আছে তো লাগা কস খাড়া সাইন, যেই গতিবেগটা লেগে থাকে সেটাকে আমরা বলি কস থিটা। তো এটা হয়ে যাবে ভিএম কস থিটা, এটা হয়ে যাবে ভিএম কস থিটা। হ্যাঁ, চিন্টুর গতিবেগ ভিএম, ভেলোসিটি অফ ম্যান। তাহলে এই দিক বরাবর প্রীতির দিকে গতিবেগটা কত? চিন্টুর এই গতিবেগের দুটো উপাংশ আছে, ভালো করে দেখার চেষ্টা করো। চিন্টু এই দিকে সাঁতার কাটবে, কিন্তু এই দিকে সাঁতার যদি কাটে চিন্টুর এই গতিবেগের দুটো উপাংশ পাচ্ছি, একটা প্রীতির দিকে এই গতিবেগটাই এই ভিএম কস থিটা যেটা প্রীতির দিকে আছে এই গতিবেগটাই চিন্টুকে প্রীতির দিকে নিয়ে যাবে। আবার চিন্টুর এই গতিবেগের আরো একটা উপাংশ এই দিকে আছে। হ্যাঁ, এই উপাংশটা কি করবে? যে নদী যাতে তাকে ভাসিয়ে না নিয়ে চলে যায়, নদী যেই গতিবেগে যাচ্ছিল তার অপোজিটে আর একটা গতিবেগ এই দিকে আছে, এটা আমাদের হয়ে যাবে ভিএম সাইন থিটা। হ্যাঁ দাদা, ভিএম সাইন থিটা, ভিএম সাইন থিটা। হ্যাঁ, আচ্ছা এইটুকু জিনিস হলো। তাহলে বোঝার চেষ্টা করো, চিন্টু আসলে চিন্টু সাঁতার কাটবে এই দিকে। চিন্টুর এই গতিবেগের এই যে উপাংশটা আছে ভিএম সাইন থিটা, এই উপাংশটা নদীর গতিবেগের সমান হবে। তো আমরা এখানে দুটো কন্ডিশন পাচ্ছি, কয়েকটা কন্ডিশন পাচ্ছি, একটু আমি লিখে দিই যে ভিএম সাইন থিটা সমান সমান ভিআর বলতে পারি আমরা এখানে বলতে পারি যে ভিএম সাইন থিটা সমান সমান ভিআর। এই জিনিসটা যদি বুঝে যাও তো এখান থেকে আমাদের অনেক অঙ্ক হয়ে যাবে। আজকের ক্লাসে অনেকগুলো অঙ্ক করবো, প্রায় 14-15টার মতো অঙ্ক এনেছি। এতগুলো অঙ্ক করলে এই জিনিসটা অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর মোটামুটি নিট আর যেই জন্য আমাদের হয়ে যাবে। তারপরে তো আমরা আরো অনেক কিছু প্র্যাকটিস করবো পরবর্তীতে, তাই না? তো আপাতত জন্য এই ক্লাসে এটাই আমরা শিখি। চলো, আচ্ছা এই অবধি হয়ে গেল। তো দাদা চিন্টুর গতিবেগের এই উপাংশটা তাকে নদীতে সরতে দিচ্ছে না, এখানে রেখে দিচ্ছে, কিন্তু চিন্টুর এই গতিবেগের আরো একটা উপাংশ আছে ভিএম কস থিটা, এই উপাংশটা তো প্রীতির দিকে আছে। হ্যাঁ, নদীর ওই পারে আছে। তার মানে এই গতিবেগের এই উপাংশটা চিন্টুকে প্রীতির কাছে নিয়ে যাবে। তাহলে আমি যদি বলি চিন্টু সাঁতার এই দিকে কাটছে, কিন্তু প্রীতির কাছে নিয়ে যাওয়ার জন্য কোন গতিবেগ কাজ করছে? এই গতিবেগ, যে ভিএম কস থিটা। এবার এই ভিএম কস থিটার মান পরীক্ষায় বলে দেবে, প্রশ্নে বলে দেবে। কিরকম ভাবে বলে দিতে পারে? এরকম হয়তো বলে দিতে পারে যে দেখো চিন্টু প্রীতির দিকে কোন গতিবেগে যাচ্ছে, তুমি বলবে দাদা ভিএম কস থিটা গতিবেগে যাচ্ছে। এবার অনেক প্রশ্ন এরকম বলতে পারে যে নদীর চওড়া, নদীটা কত চওড়া, হয়তো বলে দিল নদীটা 50 মিটার চওড়া, 50 মিটার চওড়া। আর এই নদীটা ক্রস করতে চিন্টুর সময় লাগলো 5 সেকেন্ড, চিন্টুর সময় লাগলো 5 সেকেন্ড, এরকম বলে দিতে পারে। তাহলে তুমি এখান থেকে গতিবেগ বের করতে পারবে যে আচ্ছা 50 মিটারের নদী, এটা ক্রস করতে চিন্টুর সময় লাগলো 5 সেকেন্ড। তার মানে এই দিকটাতে যেই দিকে সরণ হচ্ছে এই দিকটাতে চিন্টুর গতিবেগ কত? ভি সমান সমান এস বাই টি, সরণ বাই সময়, গতিবেগ সমান সমান সরণ বাই সময়, সরণ 50 মিটার, সময় 5 সেকেন্ড, মানে 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তোমরা পরীক্ষায় এই দুটো জিনিস যদি দেওয়া থাকে আমরা বের করতে পারবো যে এই দিকে চিন্টুর গতিবেগ কত, এই দিকে চিন্টুর গতিবেগ 10 মিটার পার সেকেন্ড। আবার আমরা এই ছবিতে দেখলাম এই দিকে চিন্টুর গতিবেগ ভিএম কস থিটা হয়। হ্যাঁ, তার মানে প্রীতির দিকে যে গতিবেগ আছে যেটা আমরা ভিএম কস থিটা পাচ্ছি, এই ভিএম কস থিটার মানটা আবার প্রশ্ন থেকে 10 মিটার পার সেকেন্ড বেরিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রশ্নে বিভিন্ন রকম থাকতে পারে। আমি শুধু এটা বলতে পারি যে এই ছবি দেখে এই দিকের গতিবেগটা হলো ভিএম কস থিটা, আবার এখান থেকেও হিসাব করে পাচ্ছি যে উপর দিকের গতিবেগ 10 মিটার পার সেকেন্ড। তার মানে ভিএম কস থিটা সমান সমান 10 মিটার পার সেকেন্ড আমরা লিখতে পারবো। আমরা কি লিখতে পারবো? ভিএম কস থিটা সমান সমান 10। বিভিন্ন প্রশ্নে যা যা হিসেব আসবে তাই আসবে। এবার এই জিনিসটা অনেক ছাত্র বুঝতে পারবে না যে দাদা এই জিনিসটা আমার একটু ক্লিয়ার হলো না। ক্লিয়ার হবে যখন 13-14টা বা 10টার বেশি প্রশ্ন আমরা যখন সমাধান করে নেব, বারবার একই এই কনসেপ্টটা লাগাবো, তখন দেখবো ও এটা তো ভেরি ইজি জিনিস। শুধুমাত্র এটা বোঝার চেষ্টা করো যে কি প্রীতির কাছে যদি পৌঁছাতে হয়, দাঁড়াও আমার এখানে একটা গিটার আছে, তো গিটারটা বারবার পাই বাজছে, আমি একটু গিটারটা সাইড করে দিই। ওকে, তো আমরা পুরো জিনিসটাকে একবার সামারি করি যে এতক্ষণ ধরে আমরা কি শিখলাম, দেখি কতক্ষণ ধরে বকবক করছি আমি। 9 মিনিট ধরে, তার মানে 9 মিনিটে আমরা কনসেপ্ট শিখে গিয়েছি। এবার দেখার চেষ্টা করো আমাদের পুরো জিনিসটাতে কি ছিল, আমাদের কাছে নদী ছিল। হ্যাঁ, কোনো একটা মানুষ নদীটাকে ক্রস করতে চাইছে। হ্যাঁ, তো নদীটাকে এই গতিবেগে নিয়ে যাবে, এইদিকে নদীর গতিবেগ, নদীর গতিবেগটাকে মানে নদীর গতিবেগকে উপেক্ষা করার জন্য, বা সিম্পলি এইভাবে বলি যে মানুষটা সরাসরি ওই পারে যেতে চাইছে। তো একটা মানুষকে যদি সরাসরি ওই পারে পাঠাতে হয়, আজকের মেন টপিক এই যে এটা দেখো, শূন্য বিচ্যুতি, মানে দুটো টপিক আছে। প্রথম টপিক আমরা এটা পড়াশোনা করবো যেটা আমি বোঝালাম যে শূন্য বিচ্যুতির জন্য সাঁতার অথবা সর্বনিম্ন পথের জন্য সাঁতার। মানে কোনো একটা ব্যক্তি যদি ভাবার চেষ্টা করো, সে যদি এখানে দাঁড়িয়ে আছে, এবার সে সাঁতার কেটে এই পারে যদি যাওয়ার চেষ্টা করে, সে ধরো কোনো একটা মানুষ এই দিকে ধরো সাঁতার কেটে যাচ্ছে, তো মানুষের গতিবেগ ধরো এই দিকে আছে, আবার নদীরও তো গতিবেগ এই দিকে আছে, তাই না? তো মানুষটার মনে হচ্ছে সে হয়তো সামনের দিকে সাঁতার কাটছে, মানে হয়তো সে সামনে পৌঁছাবে।
কিন্তু সে যদি সোজা সাঁতার কাটে সে সোজা পৌঁছাতেই পারবে না, কারণ জলে নামার সাথে সাথে জলের একটা গতিবেগ আছে, তো জল তাকে ওইদিকে ঠেলে নিয়ে যাবে, সে যাওয়ার চেষ্টা করবে সোজা, জল তাকে ওইদিকে ঠেলে নিয়ে যাবে, যার জন্য এটা জলের গতিবেগ ভেলোসিটি অফ রিভার। যার জন্য জলে নামার সাথে সাথে মানুষটার কাছে একটা গতিবেগ ভিআর চলে আসবে। আবার মানুষটা নিজে থেকে খাটনি করে এইদিকে সাঁতার কাটছে, মানুষটার নিজের গতিবেগ এইদিকে, তার মানে এই মানুষটার কাছে দুটো গতিবেগ চলে এসছে, একটা জলের গতিবেগ এইদিকে আর একটা মানুষের গতিবেগ এইদিকে, নিজের গতিবেগ এইদিকে। হ্যাঁ, তো এই মানুষটা আলটিমেটলি এই দুটো গতিবেগের যোগফল যেটা হবে এই বরাবর, তো মানুষটা হয়তো এখানে গিয়ে পৌঁছাবে, সে যাবে সোজা, তার মনে হবে সে সোজাই যাচ্ছে, সে তো এই গতিবেগে সাঁতার কাটছে, তার মনে হবে সে সোজাই যাচ্ছে, কিন্তু বাইরে থেকে যদি আমরা দেখার চেষ্টা করি যে মানুষটা সোজা যাচ্ছে না, মানুষের চেষ্টা করে যে সোজা যাওয়ার, মানুষের সাঁতার সোজা কাটছে কিন্তু নদী তাকে ঠেলে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, সে সোজা সাঁতার কাটছে কিন্তু নদী ওইদিকেও ঠেলছে, তো মানুষটা এরকম করে বেঁকে চলে যাবে, তাই না? মানুষটা বেঁকে চলে যাবে, তো মানুষটা কতটা বেঁকে গেল, মানুষটা কতটা বেঁকে গেল এক্ষেত্রে যদি বলি কতটা বাঁকলো, তো তুমি বলবে মানুষটা যাওয়ার চেষ্টা করেছিল এই জায়গাটাতে কিন্তু সে পৌঁছে গেছে এখানে, তো তার কতটা বিচ্যুতি হয়েছে এটাকে বলা হয় ড্রিফট, এটাকে আমরা ইংরেজিতে বলি ড্রিফট। কতটা ড্রিফট হলো, কতটা সে সরে গেল, কতটা তার বিচ্যুতি হলো অবস্থানের, মানে কতটা বিচ্যুতি হলো, অবস্থান নয় তো কতটা বিচ্যুতি হলো বা কতটা ড্রিফট হলো, এটাকে আমরা ড্রিফট বলছি। কিন্তু আমাদের এখানে যে টপিক সেটা একটু আলাদা, এখানে যে টপিক আছে সেটা একটু আলাদা, এখানে বলছে শূন্য বিচ্যুতি। শূন্য বিচ্যুতি মানে মানুষের ড্রিফটই হবে না, শূন্য বিচ্যুতি মানে মানুষটার ড্রিফটই হবে না, এটা আমাদের নদী, এদিকে নদীর গতিবেগ ভিআর। তো মানুষটাকে কিভাবে সাঁতার কাটতে হবে যাতে মানুষটার কোনো ড্রিফট না হয়, মানুষটা এই দিক বরাবর যেতে চাইছে, মানুষটা যেন এই দিক বরাবরই যায়, একটু বেঁকে যেন না যায়, বেঁকে গেলে একটা ড্রিফট চলে আসবে, সাইডে সরে যাচ্ছে, বেঁকে গেলে সাইডে সরে যাচ্ছে, তো এই ড্রিফট হওয়া চলবে না, সাইডে সরা চলবে না, মানুষটা একদম যদি সোজা যেতে চায় তাহলে কিরকম যেতে হবে, মানুষটা যদি একদম সোজা যেতে চায় কিরকম যেতে হবে, তুমি বলবে একদম যদি সোজা যেতে হয় কেবলই জানলাম যে মানুষটাকে একটু বাঁকাভাবে যেতে হবে, একটা অ্যাঙ্গেল করে যেতে হবে, এমন একটা অ্যাঙ্গেলে যেতে হবে যাতে ওই মানুষটার এই গতিবেগের একটা উপাংশ ওপর দিকে থাকবে, একটা উপাংশ এদিকে, মানুষটা ধরো ভিএম দিয়ে দিলাম, এদিকটা হয়ে যাবে ভিএম কস থিটা, একটা উপাংশ এই দিকে থাকবে আর একটা উপাংশ এই দিকে থাকবে ভিএম সাইন থিটা, ভিএম সাইন থিটা। হ্যাঁ, আর এই ভিএম সাইন থিটাকে ভিআর এর সমান হতে হবে যাতে মানুষটার এই গতিবেগ নদীর গতিবেগটাকে ক্যান্সেল করে দিতে পারে, নদী ওদিক নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মানুষ এইদিকে সাঁতার কাটার জন্য তার এই গতিবেগটা এই নদীর গতিবেগটা ক্যান্সেল করে দিচ্ছে, মানে মানুষটা এখানে থেমে আছে, কিন্তু এই মানুষের এই গতিবেগের আর একটা উপাংশ এদিকে কাজ করছে আর এই উপাংশটাই মানুষটাকে এখান থেকে ধরে নিয়ে এই জায়গাতে নিয়ে চলে যাবে। হ্যাঁ ঠিক, তাহলে এখানে ভিআর সাইন থিটা সমান সমান ভিআর আমরা বলতে পারি, সরি ভিএম সাইন থিটা সমান সমান ভিআর বলতে পারবো। আর ওপর দিকে কোন গতিবেগটা মানুষকে নিয়ে যেতে সাহায্য করছে, যেই গতিবেগটা ওপর দিকে আছে ভিএম কস থিটা, এই গতিবেগটাই মানুষকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ব্যাস। এবার এই টপিকটা আমি আরেকবার পড়ে দিই, বলছে শূন্য বিচ্যুতির জন্য সাঁতার, মানে বিচ্যুতি যেন শূন্য হয়, মানুষটা যেন সাইডে না সরে যায়, মানুষটা এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে চাইছে, তাহলে তাকে কিভাবে সাঁতার কাটতে হবে, উল্টো দিকে, যেদিকে নদী যাচ্ছে তার উল্টো দিকে বাঁকাভাবে সাঁতার কাটতে হবে। এবার এই শূন্য বিচ্যুতির জন্য সাঁতার বা সুইমিং ফর জিরো ড্রিফট, এমনভাবে সুইমিং করবে ড্রিফট যেন জিরো হয়, এই কথাটাকে ঘুরিয়ে এইভাবে বলতে পারে যে সুইমিং ফর মিনিমাম পাথ, মানে সর্বনিম্ন এমনভাবে সাঁতার কাটবে যাতে মানুষটাকে যেন অল্প রাস্তা অতিক্রম করতে হয়। ভালোভাবে দেখার চেষ্টা করো, মানুষটা যদি একজন সোজাভাবে যায় তাহলে অল্প রাস্তা অতিক্রম করতে হবে, যদি একটু সাইডভাবে যায় তাহলে কিছুটা যদি ড্রিফট হয়ে যায় তাহলে তাকে বেশি রাস্তা যেতে হবে, বেশি রাস্তা যেতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এমনভাবে সাঁতার কাটবে যাতে মিনিমাম পাথ অফ সুইমিং, মিনিমাম পাথ মানে মানুষটাকে যেন অল্প দূরত্ব যেতে হয়, তার মানে একদম খারাপভাবে যেতে হবে, বাঁকাভাবে গেলে তো মানে যদি মানুষ এই রাস্তা দিয়ে যায় তাহলে তো তোমার মিনিমাম পাথ হচ্ছে না, তাই না? হ্যাঁ, তাহলে মিনিমাম পাথ কোনটা হবে, সর্বনিম্ন দূরত্ব কত হবে, মানে এই দূরত্বে যেতে হবে। হ্যাঁ, এই রাস্তাটাই সর্বনিম্ন দূরত্ব, নদী পার করার এই রাস্তাটাই সর্বনিম্ন, এটা লম্বভাবে আছে। হ্যাঁ, একটু সাইড যদি এই দিক দিয়ে যায় মানুষটা তাহলে লম্ব নয়। হ্যাঁ, তো মানুষটাকে যদি এই লাইন বরাবর যেতে হয় বা এইখান থেকে এইখানে পৌঁছাতে হয়, নদীতে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে হয়, এখান থেকে এখানে যদি যেতে হয় তাহলে মানুষটাকে বাঁকাভাবে যেতে হবে, তো সে বাঁকাভাবে যদি যায় তাহলে সে এই লাইন বরাবর পৌঁছে যাবে। আমরা বাইরে থেকে দেখবো সে এই দিক বরাবর যাচ্ছে, তার মনে হবে সে বাঁকা যাচ্ছে, কিন্তু আমরা বাইরে থেকে দেখবো যে এই দিক বরাবর সে চলে যাচ্ছে, কারণ নদীও এদিকে ঠেলছে। এই কথাটাকে ঘুরিয়ে এরকমও বলে যে এমনভাবে সাঁতার কাটছে সো দ্যাট ম্যান রিচেস, এমনভাবে সাঁতার কাটবে যাতে মানুষটা পৌঁছায় এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট, মানুষটা যেই পয়েন্ট থেকে সাঁতার কাটা শুরু করলো এক্স্যাক্টলি তার বিপরীত বিন্দুতে যাতে মানুষটা পৌঁছায়, মানুষটা এখান থেকে সাঁতার কাটলো একদম যেন তার বিপরীত বিন্দুতে
ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর জন্য সাঁতার। মানুষটা যেখান থেকে সাঁতার শুরু করলো তার একদম অপোজিটে যাওয়ার জন্য মানুষটাকে কিরকম সাঁতার দিতে হবে? বাঁকা ভাবে দিতে হবে। ঠিক, তাহলে আমরা এই টপিকটা আমরা এখন পড়বো যে মানুষটা যদি ড্রিফট জিরো হতে হয়, বা যেখান থেকে সাঁতার কাটছে তার একদম অপোজিটে যদি পৌঁছাতে হয়, বা নদী পার করার ক্ষেত্রে যদি এই দূরত্বটাকে সর্বনিম্ন হতে হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম ভাবে সাঁতার কাটবে? একটু বাঁকা ভাবে সাঁতার কাটবে, তাই না? হ্যাঁ, এবার এখান থেকে চলো ঝটপট আমরা একটু অঙ্ক করে নিই, তাহলে পুরো জিনিসটা আমাদের আরো বেশি ভালো লাগবে বা সোজা লাগবে। আচ্ছা, এই কনসেপ্টটা তো আমরা আগেও শিখেছি, আপেক্ষিক একমাত্রিক গতি, একমাত্রিক আপেক্ষিক গতিতে এটা আমরা আগেও শিখেছি, তবুও অনেকের এটা কনফিউশন হয়, তার জন্য আমি একবার বলে দিই কি বলছে। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার। একটা ধরো এটা নদী আছে, কেমন? আচ্ছা, এটা নদী আছে, পাশে একটা গাড়িও আছে, ধরো কেমন? দুটো উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। গাড়িতে তুমি দাঁড়িয়ে আছো, গাড়িটা একটা গতিবেগে যাচ্ছে, ভিআর। একইভাবে নদী আছে, নদীতে যে জল আছে ওই জলটাও গতিবেগে যাচ্ছে ভিআর গতিবেগে। ঠিক, যখনই তুমি নদীতে লাফ দিলে, তুমি বলে দাদা ডুবে যাবো, আরে ডুববে না, তোমাকে আমি এরকম প্যারাশুট নয় কি বলে, টায়ার লাগিয়ে দিচ্ছি, তুমি তাহলে ভেসে থাকবে। ঠিক, তাহলে যখনই তুমি নদীর সংস্পর্শে আসলে নদীর যে গতিবেগ আছে সেই গতিবেগটা তোমার কাছে চলে আসবে, মানে নদী তোমাকে ওই গতিবেগে নিয়ে যাবে। যখন তুমি গাড়ির ভেতরে গিয়ে বসবে গাড়ি তোমাকে ওই গতিবেগে নিয়ে যাবে। ঠিক, তাহলে বাইরে থেকে যখন দেখবো আমি বলবো এই মানুষটার গতিবেগ ভিআর, বাইরে থেকে যখন দেখবো যে এই মানুষটার গতিবেগ ভিআর, কারণ নদীর সাথে সাথে ভিআর গতিবেগে যাচ্ছে। কিন্তু এই মানুষটা কি বলবে? মানুষটা বলবে যে গাড়ির সাপেক্ষে আমি তো চুপচাপ আছি, আমি তো কই হাঁটছি না, তো পেছাচ্ছি না, তো আমার কই গতিবেগ? আমার গতিবেগ শূন্য। তো মানুষটা বলবে আমার গতিবেগ শূন্য। মানে গাড়ির সাপেক্ষে মানুষের গতিবেগ বা মানুষটার আসল গতিবেগ যেটা তার মনে হবে শূন্য। হ্যাঁ, তো আমরা নদীর ক্ষেত্রে এই কথাটা বলতে পারি, কি বলতে পারি? যে এই নদীর জলের সাপেক্ষে মানুষটার গতিবেগ কি বলতে পারি? নদীর জলের সাপেক্ষে মানুষটার গতিবেগ শূন্য, বা মানুষটার আসল গতিবেগ শূন্য। হ্যাঁ, এবার আমরা এখানে একটু উদাহরণটাকে বাড়িয়ে দিই। এই মানুষটা একটু সাঁতার কাটা শুরু করলো, কোনো একদিকে মানুষটা সাঁতার কাটা শুরু করলো ভিএম গতিবেগ নিয়ে। হ্যাঁ, এই গাড়ির ভেতরে মানুষটাও হাঁটা শুরু করলো কোনো একদিকে, গাড়ির ভেতরে এক কোণা থেকে আরেক কোণায় হাঁটছে ভিএম গতিবেগ নিয়ে। ঠিক, তাহলে আমি যদি বলি যে মানুষটার গতিবেগ কত, তো বাইরে থেকে কেউ যদি দেখে, মাটি থেকে কেউ যদি দেখে, গ্রাউন্ড থেকে দেখে, সে বলবে যে মানুষটার কাছে দুটা গতিবেগ আছে, ওই মানুষটার নিজের একটা গতিবেগ ভিএম, আবার গাড়িতে বসে থাকার জন্য গাড়িও তাকে একটা গতিবেগে নিয়ে যাচ্ছে, তার মানে ওই মানুষের কাছে দুটো গতিবেগ আছে, ভিআর প্লাস ভিএম। ছবিটাকে এইভাবে আঁকি, সোজা লাগবে। এই ভিএমটাকে এইদিকে নয়, যে এইদিকে সাঁতার কাটছে ধরো, তাহলে অনেকের বুঝতে সুবিধা হয়। এইদিকে ধরো সাঁতার কাটছে, হ্যাঁ ভিএম, মানুষটা এইদিকে হাঁটছে। ঠিক, তো মানুষটা ধরো 10 মিটার পার সেকেন্ডে হাঁটছে, তো মানুষটাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কত গতিবেগে হাঁটছো, বলবে আমি 10 মিটার পার সেকেন্ডে হাঁটছি। সে বলবে আমি 10 মিটার পার সেকেন্ডে হাঁটছি। এ বলবে আমি নদীতে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছি। কিন্তু বাইরে থেকে যখন কেউ দেখবে সে বলবে না, এই মানুষটার গতিবেগ কি, নদী তাকে ভিআর গতিবেগে নিয়ে যাচ্ছে, আবার মানুষটা নিজে থেকেও 10 মিটার, নিজে থেকে সাঁতার কেটে আবার 10 মিটার পার সেকেন্ডে সে যাচ্ছে। তার মানে এই মানুষটার দুটো গতিবেগ যোগ হয়ে যাবে। আমরা বাইরে থেকে যেটা দেখতে পাবো যে মানুষটা চুপচাপ থাকলেও সে ভিআর গতিবেগে যাবে, আবার সে নিজে থেকে সাঁতার কাটছে, তাহলে ভিআর প্লাস ওই মানুষটার গতিবেগ, ওই দুটো যোগ হয়ে যাবে, তাই না? দুটো গতিবেগ যোগ হয়ে আমরা বাইরে থেকে দেখতে পাবো। একইভাবে এই ক্ষেত্রেও যদি বলি মানুষটাকে জিজ্ঞেস করো তোমার গতিবেগ কত, মানুষটা 3 রকম ভাবে উত্তর দিতে পারে। মানুষটা বলতে পারে আমার আসল গতিবেগ যেটা আমি নিজে থেকে খাটনি করে হাঁটছি সেই গতিবেগ হচ্ছে ভিএম বা 10, উদাহরণ হিসেবে সে বলবে আমার গতিবেগ ভিএম বা 10, এখানে 10 নয় ভিএম নিয়ে নাও, 10 একটু কেমন উদাহরণ লাগছে, ভিএম ধরে নাও, আমরা ম্যাথমেটিক্যালি করি ভিএম। তো 10টাকে বাদ দাও, মানুষটা ভিএম গতিবেগে, ভিএম এর মান যা কিছু হতে পারে। ঠিক, তো মানুষটাকে যদি জিজ্ঞেস করা হয় সে কি বলবে? সে বলবে আমি নিজে থেকে ভিএম গতিবেগে আগাচ্ছি, বা গাড়ির সাপেক্ষে আমার গতিবেগ ভিএম, বা আমি তো গাড়িকে স্থির দেখতে পাচ্ছি, তো সে এই কথাও বলতে পারে যে স্থির গাড়ির সাপেক্ষে আমার গতিবেগ ভিএম। সে বলবে স্থির গাড়ির সাপেক্ষে, সে বলবে আমি গাড়িতে আছি, কই গাড়ি তো স্থিরই আছে, আশেপাশের গাছপালা যদি না দেখে। সে কি বলবে? সে বলবে গাড়ি ধরে একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে আগাচ্ছি, কোনো ত্বরণ নেই, কোনো অ্যাক্সেলারেশন নেই। ত্বরণ থাকলে তো ধাক্কা, আগে ঝুঁকে যাবো, পিছনে হেলবো, এগুলো বুঝতে পারবো, কিন্তু গাড়ি ধরে একই গতিবেগে যাচ্ছে, তো সে বুঝতে পারবে না গাড়ি আগাচ্ছে না পেছাচ্ছে। তো সেটাও বলতে পারে যে স্থির গাড়ির সাপেক্ষে আমার গতিবেগ ভিএম। তো নদীর এই মানুষটা এই কথা 3 ভাবে বলতে পারে। যে কি বলছে? ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার, যে রিভারের রেসপেক্টে মানুষের ভেলোসিটি, নদীর সাপেক্ষে মানুষের গতিবেগ কত, ভিএম। তুমি বলবে নদীর সাপেক্ষে মানুষের গতিবেগ ভিএম, কারণ মানুষটা ওই নদীর সাপেক্ষে তো ভিএম গতিবেগেই যাচ্ছে, মানুষটা গাড়ির সাপেক্ষে তো ভিএম গতিবেগেই হাঁটছে। হ্যাঁ, এই কথাটাকে ঘুরিয়ে আর এক রকম করে বলা হয়
ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু স্টিল ওয়াটার, যে স্থির জলের সাপেক্ষে, জল যদি স্থির অবস্থায় থাকে তাহলে মানুষের গতিবেগ কত, তো ওটাই গতিবেগ। মানুষ যখন জলের উপর লাফ দেবে থেমে যাবে, তো জল তাকে ভাসিয়ে নিয়ে যাবে, তার মনে হবে সে স্থির, তার মনে হবে জলটা স্থির। বাইরের লোক দেখবে যে সে ভেসে চলে যাচ্ছে, কিন্তু সে জলের ওই স্রোতটাকে আর বুঝতে পারবে না, স্রোতের সাথেই তো ভেসে যাচ্ছে, তো সে ভিএম গতিবেগেই যাবে। তুমি গাড়িতে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকো, বাইরের লোক বলবে যে তুমি ভিআর গতিবেগে গাড়ির সাথে আগাচ্ছ, কিন্তু তুমি বলবে কই, আমি তো চুপচাপই আছি, আমি তো গাড়ির সাথেই গতিশীল, তার মানে আমি চুপচাপ আছি। তো এই নদীর লোকটাও তাই বলবে যে আমি তো নদীর সাথে ভেসে চলে যাচ্ছি, তো নদী তো স্থিরই আছে, সে নদীকে স্থির দেখতে পাবে, তো সেটাই বলবে যে স্থির নদীর সাপেক্ষে আমার গতিবেগ শূন্য। এবার যখনই আমি ভিএম গতিবেগে সাঁতার কাটা শুরু করব, আমি কি বলবো যে স্থির নদীর সাপেক্ষে বা শুধু নদীর সাপেক্ষে আমার গতিবেগ ভিএম। তো এটা অনেক সময় বলা হয়, কারণ নদীটাকে সে স্থিরই দেখবে, এই মানুষটাও গাড়িটাকে স্থিরই দেখতে পাবে, গাড়ির ভেতরে বসে আছে। আরেকটা কথা বলা হয় যে ভেলোসিটি অফ ম্যান, মানুষের গতিবেগ বাই হুইচ হি ক্যান সুইম, মানুষটা যেই গতিবেগে সাঁতার কাটছে, মানুষটা নিজে যেই গতিবেগে সাঁতার কাটছে সেটাই ভিএম। মানুষটা নিজে কোন গতিবেগে সাঁতার কাটছে, ভিএম। মানুষটা নিজে কোন গতিবেগে হাঁটাচলা করছে গাড়ির ভেতরে, ভিএম। তো এই ভিএম গতিবেগটাকে 3 রকম করে বলা হয়, অত বেশি কনফিউজ হওয়ার দরকার নেই, সিম্পল জিনিস। তো চলো এবার কোশ্চেন করি, কোশ্চেন করতে থাকলে আমাদের ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। প্রথম কোশ্চেন কি বলছে, পহেলা সওয়াল, পহেলা নশা নয়, পহেলা সওয়াল, চলো কি বলছে, আ ম্যান উইশেস, একটা মানুষের ইচ্ছা হলো। কোশ্চেনগুলো ইংলিশে লেখা রয়েছে, একটু ইংলিশটা প্র্যাকটিস করি। ইংলিশ সমস্যা হলে বাংলা লিখে নিও, আমি তো বাংলা বলেই দিচ্ছি তাই না, কিন্তু চেষ্টা করবে ইংলিশে করার। চলো, আ ম্যান, আমরা লেখালেখি কথাবার্তা বাংলায় বলি না, অসুবিধা নেই, আমি তো বাংলাও করাবো পরে, ছায়া প্রকাশনী বই তো করাবো তাই না। হ্যাঁ, আ ম্যান উইশেস টু সুইম, একটা মানুষ সাঁতার কাটতে চাইছে অ্যাক্রস আ রিভার 0.5 কিমি, অ্যাক্রস আ রিভার 0.5 কিমি ওয়াইড, ওয়াইড মানে চওড়া, তার মানে একটা নদী আছে, যে নদীটা কতটা চওড়া, নদীর চওড়া বলে দিয়েছে 0.5 কিমি, 0.5 কিমি চওড়া একটা নদী আছে। ওকে ওকে ওকে, আর কি বলছে, ইফ হি ক্যান সুইম, সে যদি সাঁতার কাটতে পারে অ্যাট দ্য রেট অফ 2 কিমি পার ঘন্টা, মানুষটার গতিবেগ কত, ভেলোসিটি অফ ম্যান বলে দিয়েছে 2 কিমি পার ঘন্টা বলা আছে। আচ্ছা, ইন স্টিল ওয়াটার, অবশ্যই সে নদীর জলে যখন থাকবে জলকে সে স্থিরই ভাববে, আর ওই স্থির জলের সাপেক্ষে সে সাঁতার কাটবে, তার জলকে স্থির মনে হবে, ইন স্টিল ওয়াটার। অ্যান্ড দ্য রিভার ফ্লোস, আর নদীটা কত গতিবেগে গতিশীল, নদী চলছে, নদী প্রবাহিত হচ্ছে অ্যাট দ্য রেট অফ 1 কিমি পার ঘন্টা, তাহলে নদীর গতিবেগ বলে দিল যে নদীর গতিবেগ কত, নদীর গতিবেগ কত, নদীর গতিবেগ আমাদের বলে দিল 1 কিমি পার ঘন্টা, 1 কিমি পার ঘন্টা, নদীর গতিবেগ 1 কিমি পার ঘন্টা, ঠিক। আর মানুষটার গতিবেগ কত, 2 কিমি পার ঘন্টা বলা আছে, ঠিক। দ্য অ্যাঙ্গেল, তুমি সেই অ্যাঙ্গেলটা বের করো, অ্যাঙ্গেল, তুমি সেই অ্যাঙ্গেল বের করো, অ্যালং হুইচ মানে যেই অ্যাঙ্গেল করে হি শুড সুইম, তাকে সাঁতার কাটতে হবে, সো অ্যাজ টু রিচ দ্য পয়েন্ট এক্স্যাক্টলি অপোজিট হিজ স্টার্টিং পয়েন্ট, সে কোন অ্যাঙ্গেল করে সাঁতার কাটবে, সে কোন অ্যাঙ্গেল করে সাঁতার কাটবে যাতে সে, ধরো এখান থেকে সাঁতার কাটা শুরু করলো, সে কোন অ্যাঙ্গেলে সাঁতার কাটবে যাতে সে একদম এক্স্যাক্টলি অপোজিট পয়েন্টে পৌঁছে যায়, এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট। সো অ্যাজ টু রিচ, সে কোথায় পৌঁছাতে চাইছে, আ পয়েন্ট এক্স্যাক্টলি অপোজিট হি স্টার্টিং, তার স্টার্টিং পয়েন্ট থেকে একদম অপোজিটে যেই বিন্দুতে সে যেতে চাইছে, সেই বিন্দুতে যদি সে যেতে চায় তাহলে তাকে কত অ্যাঙ্গেল করে সাঁতার কাটতে হবে, এটা প্রশ্নে জানতে চেয়েছে। কত অ্যাঙ্গেল করে, অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরে নিলাম, কত অ্যাঙ্গেল করে, অ্যাঙ্গেলটা থিটা ধরে নিলাম, যে থিটা অ্যাঙ্গেল করে তাকে সাঁতার কাটতে হবে, তো থিটা অ্যাঙ্গেল আমরা ধরে নিলাম, ঠিক। আচ্ছা, থিটা অ্যাঙ্গেল আমরা ধরে নিলাম, তো তাকে সাঁতার কাটতে হবে। অনেকের মনে হবে যারা একটু ওভার স্মার্ট আছে, দাদা একটু তুমি অঙ্কটা ভুল করছো, ভুল করছি না, অ্যাঙ্গেলটা আমি আপাতত এটাই ধরছি, কারণ এই অ্যাঙ্গেল নেওয়াটাই তোমাদের শিখিয়েছি, প্রশ্নে এই অ্যাঙ্গেল জানতে চাইনি, প্রশ্নে বলেছে নদী থেকে কত অ্যাঙ্গেলে সাঁতার কাটতে হবে, প্রশ্নে বলেছে যে নদীর এই পাড় থেকে কতটা সাঁতার কাটতে হবে, নদী যেদিকে প্রবাহিত হচ্ছে ওই দিকটার সঙ্গে কতটা অ্যাঙ্গেল করে সাঁতার কাটতে হবে, প্রশ্নে গোটা অ্যাঙ্গেল জানতে চেয়েছে। তো গোটা অ্যাঙ্গেল পরে বের করে দেবো, কোনো ব্যাপার নয়, ওটা তো কিছুই না, ये कोई बड़ी बात नहीं, क्योंकि এটা 90 ডিগ্রি, তো এটা যা বেরোবে 90 ডিগ্রি যোগ করে দেবো, সেটা বাদ দাও। আমরা আপাতত ধরে নিচ্ছি যে মানুষটাকে উলম্ব অক্ষের সঙ্গে থিটা কোণ করে সাঁতার কাটতে হবে, এটা আমাদের ভিএম। হ্যাঁ, তো প্রশ্ন বলেছে অ্যাঙ্গেলটা বের করো, কি করে বের করবো, কিচ্ছু না, যেইটুকু জিনিস তোমাদের শিখিয়েছি ওইটুকু জিনিস খালি তুমি ছবি আঁকবে, আর অটোমেটিক্যালি একটু মাথা খাটালে দেখবে অঙ্কটা আমাদের হয়ে যাবে। চলো ঝটপট করি, যে মানুষটা ভিএম গতিবেগে গতিশীল, তাহলে এই দিক বরাবর মানুষটার গতিবেগ কত হবে, ভিএম কস থিটা লাগা কস, এটা ভিএম কস থিটা, হ্যাঁ দাদা ভিএম কস থিটা। এই দিক বরাবর গতিবেগ কত হবে, ভিএম সাইন থিটা, ভিএম সাইন থিটা, ভিএম সাইন থিটা। আচ্ছা, এই কটা জিনিস আমাদের বলেছে, কিন্তু মানুষের গতিবেগটাও বলা আছে, মানুষের গতিবেগটা কত বলা আছে, 2 কিমি পার ঘন্টা, যে মানুষটা 2 কিমি পার ঘন্টাতে যেতে পারে। তাহলে এখানে ভিএম কস থিটা না লিখে এখানে 2 কস থিটা লিখি, এখানে 2 কস থিটা লিখে দিই। হ্যাঁ,
এখানে ভিএম সাইন থিটা না লিখে ভিএম এর মান বলে দিয়েছে যে মানুষটা কত বেগে যায় 2, তাহলে এখানে 2 লিখে দিই হ্যাঁ 2 লিখে দিলাম, ঠিক। এবার দাদা থিটা কি করে বের হবে, থিটা কি করে বের হবে? আমি বললাম চলো দাঁড়াও, এত ধৈর্য রাখো, বেরিয়ে যাবে। দেখো, মানুষটাকে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হয় তাহলে শুধুমাত্র এই গতিবেগটাই সাহায্য করবে, এই গতিবেগটাই এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যেতে সাহায্য করবে। কিন্তু ওই মানুষটার এই দিক বরাবর যে গতিবেগ আছে সেই গতিবেগটাকে নদীর গতিবেগের সমান হতে হবে। নদী যেই গতিবেগে ওইদিকে টানছে মানুষটার এই গতিবেগটা সেটাই হতে হবে, তাহলেই তো দুজনকে ক্যান্সেল করে দেবে আর মানুষ এইখানেই থাকবে, আর এই গতিবেগটা তাকে উপরে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম শর্ত আমরা কি শিখলাম, এই গতিবেগ আর এই গতিবেগ সমান হয়। এই গতিবেগের মান কত, 2 sin থিটা। আর প্রশ্নে বলেছে নদীর গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এই 2 sin থিটাকেও 1 কিলোমিটার পার ঘন্টা হতে হবে। মানে নদীর গতিবেগ আর এই গতিবেগ সমান, 2 sin থিটা সমান সমান 1 কিলোমিটার পার ঘন্টা হতে হবে। তার মানে 2 sin থিটা সমান সমান 1 কিলোমিটার পার ঘন্টা। এটা একটা শর্ত তোমাকে দিয়েছিলাম। দেখো এই শর্ত থেকে থিটার মান বেরিয়ে যাবে। প্রশ্নে থিটা জানতে চাইছে তো, এটাতেই হয়ে গেল ক্লাস 10 এর অঙ্ক, শুধু ছবি আমাদের রাখতে হতো। আচ্ছা সাইন থিটা, সাইন কত ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ হয়, একটু লিখে দিই। সাইন থিটা সমান সমান হাফ সাইন কত ডিগ্রির মান, সাইন আমাদের 30 ডিগ্রির মান। তাহলে থিটা সমান সমান আমার চলে আসছে 30 ডিগ্রি। হ্যাঁ, এটা কোন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ এই অ্যাঙ্গেলটা, কিন্তু প্রশ্নে এই অ্যাঙ্গেল জানতে চাইনি। দাদা তুমি কি করে বুঝলে, প্রশ্নে কি বলেছে দেখো, তুমি অ্যাঙ্গেল বের করো। কোন অ্যাঙ্গেল, ব্র্যাকেটে বলে দিয়েছে, বলছে অ্যাঙ্গেলটা উইথ রেসপেক্ট টু, কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু দ্য ফ্লো অফ দ্য রিভার। নদীর জলপ্রবাহের, নদী যেই দিকে প্রবাহিত হচ্ছে তার সাপেক্ষে কত অ্যাঙ্গেল, নদী এই দিকে প্রবাহিত হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার। তো নদী যেই দিকে প্রবাহিত হচ্ছে তার সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে, তো তার সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ এইটুকুটা 90 ডিগ্রি আর এইটুকুটা 30 ডিগ্রি কেবলই বেরিয়ে গেল, তাই তো বলতে পারি, তাই না? প্রশ্নে এটা জানতে চেয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এইটুকুটা 90 ডিগ্রি আর এইটুকুটা 30 ডিগ্রি, তাহলে 90 প্লাস এটা, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, যে দ্য অ্যাঙ্গেল, ডাইরেক্ট করে দাও যে অ্যাঙ্গেল কত চলে আসবে, অতএব অ্যান্সার, ডাইরেক্ট অ্যান্সার লিখে দিই। হ্যাঁ অতএব অ্যান্সার কত হয়ে যাচ্ছে, আমাদের যে 90 ডিগ্রি প্লাস এটা, আমাদের 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটার মান 30 ডিগ্রি, মানে আমার চলে আসছে 120 ডিগ্রি। অত লিখলাম না, তুমি লিখে নিতে পারো যে নদী যেই দিকে প্রবাহিত হচ্ছে বা নদী প্রবাহের সাপেক্ষে, নদী যেই দিকটাতে প্রবাহিত হচ্ছে সেই দিকের সাপেক্ষে 120 ডিগ্রি করে মানুষটাকে সাঁতার কাটতে হবে। অপশন বি আমাদের হয়ে গেল। এবারে এই পদ্ধতিতে সবকটা অঙ্ক হবে, চলো এক এক করে করতে থাকি। মিনিমাম এই যদি একদম খারাপ হবে, মানে এই পয়েন্ট থেকে একদম ওই পয়েন্টে পৌঁছাতে হয়, তাহলে সব অঙ্ক এইভাবেই হবে। আরেকটা অঙ্ক আছে যে মানুষটা যদি যে কোনোভাবে যাক না কেন, তাহলে মানুষটা কতটা সাইডে সরে যাবে, একদম খারাপ অবস্থা থেকে কতটা সাইডে মানুষটা সরে যাবে সেটার একটা অঙ্ক হয়, বা মিনিমাম টাইমের একটা অঙ্ক হয়, সেটা আমরা আসবো। আগে এগুলো প্র্যাকটিস করি। বলছে আ বোট, একটা নৌকা, হুইচ হ্যাজ এ স্পিড অফ 5 কিমি পার ঘন্টা। একটা নৌকার গতিবেগ বলে দিয়েছে 5 কিমি পার ঘন্টা। ভালো, আমি একটু আচ্ছা লেখার দরকার নেই। ইন স্টিল ওয়াটার মানে ওই যে নৌকার আসল গতিবেগ, স্থির জলে মানে নৌকার আসল গতিবেগের কথাই বলা হচ্ছে। যে ভেলোসিটি অফ বোট বলা আছে, ভেলোসিটি অফ বোট কত, 5 কিমি পার ঘন্টা। লিখলাম না, চলো 5 লিখে দিলাম, শুধুমাত্র 5 কিমি পার ঘন্টা। ক্রসেস আর রিভার, একটা নদীকে পার করে, অফ উইথ 1 কিলোমিটার। ওই নদীটা অফ উইথ, নদীটার চওড়া কতটা, 1 কিলোমিটার। নদীটা 1 কিলোমিটার চওড়া। আমি ইংলিশটাকে একটু ভালো করে ভেঙে দিচ্ছি, কারণ অনেকে বলেছিল ইংলিশের সমস্যা আছে। ইংলিশ শিখতে হবে, তাই না? পালালে চলবে না। আমি তো চাইলে এগুলো বাংলায় করে দিতে পারবো, অনেক সময় বাংলাতেও আমি দিই, বাট যে ছেলেটা বাংলাতে ট্রান্সলেট করে সে আজকে ছুটিতে ছিল, ওই জন্য ইংলিশে করো, অসুবিধা হবে না। চলো 1 কিমি অ্যালং দ্য শর্টেস্ট পসিবল পাথ। সে কোন দিক দিয়ে যায়, মানুষটা 1 কিমি আছে, এবং মানুষটা কোন দিকে নৌকাটা কোন দিক দিয়ে নদীটাকে পার করছে, অ্যালং দ্য শর্টেস্ট পসিবল পাথ। এই নদীটাকে পার করার জন্য সব থেকে শর্টেস্ট পাথ কোনটা, এইটা একদম খাড়াভাবে। তো নৌকাটা একদম খাড়াভাবে পার করতে চাইছে, এই 1 কিলোমিটারের যে নদী আছে এটাকে একদম খাড়াভাবে পার করতে চাইছে, খারাপভাবে পার করতে চাইছে। হ্যাঁ, এবং সে পার করতে চাইছে ইন 15 মিনিটে, ঠিক। তাহলে এই যে 1 কিলোমিটার দূরত্ব আছে, এই 1 কিলোমিটার দূরত্ব সে কভার করে 15 মিনিটে। 15 মিনিটকে ঘন্টায় পরিণত করি, মিনিটকে 60 দিয়ে ভাগ দিলেই ঘন্টা হয়ে যায়, তার মানে 1/4 ঘন্টা। হ্যাঁ 1/4 ঘন্টা। তাহলে এই 1 কিলোমিটার দূরত্ব যাচ্ছে কতক্ষণে, 1/4 ঘন্টাতে। ঠিক, ভালো কথা, এই অবধি আমাদের বলে দিয়েছে। এবার এখানে আসি, বলছে দ্য ভেলোসিটি অফ দ্য রিভার ওয়াটার ইন কিমি পার ঘন্টা। নদী কত বেগে যাচ্ছিল। এবার তুমি বলো মা নদী নিয়ে তো কোনো কথাই বলেনি, কিছুই বলেনি, খালি নৌকার গতিবেগ বলে দিয়েছে যে নৌকাটা 5 কিমি পার ঘন্টাতে যেতে পারে, নৌকাটা 5 কিমি পার ঘন্টাতে যেতে পারে। এটাও কিমি পার ঘন্টা ছিল, এই জন্য এখানেও কিমি ঘন্টা করে নিলাম। তাহলে নদী কত গতিবেগে যাচ্ছিল, কি করে করবো? আমি বললাম কিচ্ছু করবে না। প্রশ্নে কি বলেছে, যে মানুষটা একদম এই পার থেকে ওই পারে যেতে চাইছে,
নৌকাটা একদম শর্টেস্ট পাথে যেতে চাইছে, নৌকাটা শর্টেস্ট পাথে যেতে চাইছে, তাহলে নৌকাকে এইদিকে যেহেতু নদীর গতিবেগ আমরা এইদিকে দিয়ে দিই, যে এইদিকে নদীর গতিবেগ ভিআর, নদীর গতিবেগ ভিআর, প্রশ্নে বলেছে ভিআরটাই বের করো, অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তুমি খালি দেখো মানুষটাকে একটা অ্যাঙ্গেল করে যেতে হবে, তাই না? ভেলোসিটি অফ বি লিখে দিই, কারণ বোট বলেছে, তো ভেলোসিটি অফ বোট এইদিকে একটা অ্যাঙ্গেল করে আছে থিটা, তো আমি আমার ছবি আঁকবো যে এইদিকে গতিবেগ থাকবে ভিবি কস থিটা, লাগা কস, হ্যাঁ লেগে আছে, খাড়া সাইন, তো খাড়া যেদিকে আছে এদিকে, এদিকে আলাদা ইয়ে দেখি, খাড়া সাইন, হ্যাঁ এদিকে সাইন থিটা, এদিকে সাইন থিটা, তো ভিবি সাইন থিটা, ভিবি সাইন থিটা, ঠিক, ভিবি সাইন থিটা। আচ্ছা, ভিআর আমাদের বের করতে হবে। আচ্ছা এবার দেখো, এবার আমি কি করব, এবার কিচ্ছু করব না, এবার আমি খালি দেখবো আচ্ছা এই দিকের গতিবেগটা আর নদীর গতিবেগটাকে সমান হতে হয়, মানে ভিবি সাইন থিটা সমান সমানই ভিআর হতে হয়। তো আমরা কি বলবো, যে একটা শর্ত তো আমাদের এটাই, যে ভিবি, একটা শর্ত আমাদের এটাই যে ভিবি সাইন থিটা, ভিবি সাইন থিটা, ভিবি সাইন থিটা সমান সমান ভিআর। ও তার মানে ভিআর সমান সমান ভিবি সাইন থিটা, আমি এইভাবে লিখি যে ভিআর সমান সমান ভিবি সাইন থিটা। তুমি বলে এই যে দাদা নদীর গতিবেগ বেরিয়ে গেল, আমি বললাম আগে বেরোয়নি, তুমি আগে নৌকার গতিবেগ বসাও, তুমি বলে নৌকার গতিবেগ প্রশ্নে বলা আছে ভেলোসিটি অফ বোট 5 বসিয়ে দিলাম। দাদা সাইন থিটা, শুধু থিটার মানটা লাগবে, হ্যাঁ থিটার মান লাগবে, তাহলেই উত্তর হয়ে যাবে। কিন্তু থিটাটা কোথা থেকে পাবো, আমি কি বলেছি দুটো সম্পর্ক হয়, একটা এই দুজন সমান হয়, আর একটা কি সমান হবে, এই যে দেখো নৌকার তো আরেকটা গতিবেগ, নৌকার এইদিকে যাচ্ছিল কিন্তু এই দিকের গতিবেগ এর সমান হয়ে যাচ্ছে, কিন্তু এই নৌকার আরেকটা গতিবেগ আছে সেটা এই দিকে, আর এই গতিবেগটাই ভিবি কস থিটা, এই গতিবেগটাই নৌকাকে এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই পার থেকে ওই পারে যেতে নৌকার কোন গতিবেগ সাহায্য করছে, এই গতিবেগটা। এই গতিবেগের মান কত প্রশ্নে বলে দিয়েছে, এখান থেকে গতিবেগের মান বের করতে পারবে যে নৌকাকে এই পার থেকে ওই পার নিয়ে যেতে কোন গতিবেগটা সাহায্য করছে, এই গতিবেগটা। এই গতিবেগটার মান কত প্রশ্নে বলে দিয়েছে যে 1 কিলোমিটারের নদী পার করতে এত ঘন্টা লাগে, তাহলে গতিবেগ ভি সমান সমান কি হবে, দূরত্ব বাই সময়, যে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতো, সে বাঁকা বাঁকা যায় যাক, স্মরণ কতটা স্মরণ হচ্ছে, ভেলোসিটি বের করবো স্মরণ কতটা, তো স্মরণ বলবে যে 1 কিলোমিটার, যে 1 কিলোমিটার যেতে কতখানি 1 কিলোমিটার, তো ভি ইকুয়ালস এস বাই টি হয়, এস বাই টি, দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, টাইম লাগছে 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা, 4 তো উপরে চলে যাবে, তার মানে 4 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা। হ্যাঁ, তার মানে এই নদীটাকে ক্রস করতে গিয়ে, ক্রস করার জন্য যেই গতিবেগটা দায়ী, ওই গতিবেগের মান প্রশ্নে একটু ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে 1 কিলোমিটার যেতে এত ঘন্টা লাগে, তাহলে গতিবেগ বলো 4 কিমি পার ঘন্টা, তার মানে এই যে ভিবি কস থিটা আছে বা নৌকাটা 4 কিমি পার ঘন্টাতে নদীটাকে পার করেছে, বা এই গতিবেগের মান 4 কিমি পার ঘন্টা। তো ভিবি কস থিটার মান কত, যেই গতিবেগটাকে তাকে পার করছে ভিবি কস থিটার মান 4, যেটা প্রশ্নে আমাদের দিয়ে দিয়েছে ঘুরিয়ে, সেটা বের করে নিলাম। তাহলে ভিবি কস থিটা সমান সমান 4 বসাও, আর থিটা আমাদের বেরিয়ে যাবে, ভিবি কস থিটার মান 4 বসাও, আর আমাদের থিটা বেরিয়ে যাবে। ভিবি বলে দিয়েছে, ভিবি তো 5 বলে দিয়েছে, তাহলে এখানে বসাও, পরের পেজে না এখানে করে দিচ্ছি, চলো এখানে একটা বক্স করে দিচ্ছি, यही पर कर देते हैं, কি বলছে যে ভিবি কস থিটা সমান সমান কত, 4 বলা আছে, তাহলে কস থিটা সমান সমান 4 বাই ভিবির মান কত, ভিবির মান 5, 4/5। কস কত ডিগ্রির মান 4/5 হয় সবাই জানো, যে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, মানে 4/5, এটা 4 এটা 5, তার মানে এটা 3, আর 3 এর সামনের অ্যাঙ্গেলটা আমাদের কি হয়ে যায় 37 ডিগ্রি, মানে এটা তো ত্রিকোণমিতিত করানো আছে 37 ডিগ্রি, থিটার মান 37 ডিগ্রি, 37 ডিগ্রি। কস কত ডিগ্রির মান 4/5, 37 ডিগ্রি, মানে এটা আমাদের জানা আছে থিটা 37 ডিগ্রি, তাহলে থিটার মান 37 ডিগ্রি পেয়ে গিয়েছো, সাইন 37 ডিগ্রি, ব্যাস। সাইন 37 ডিগ্রির মান কত, সাইন 37 ডিগ্রির মান 3, 4, 5, 3/5, সেখানেও আছে ত্রিকোণমিতির ক্লাসে, চলো তার মানে 3 হয়ে গেল, 3, তাহলে নদীর গতিবেগ কত, 3 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা, চলো হয়ে গেল আমাদের। সিম্পলি এই দুটো জিনিসই ক্যালকুলেশন করতে হবে আর সব অঙ্ক হয়ে যাবে। এবার আমরা একটু স্পিড বাড়াবো, আমরা এতক্ষণ ধরে স্লো করলাম, একটু স্পিড বাড়াই। কি বলছে, আ ম্যান ক্রসিং আ রিভার, একটা মানুষ নদী পার করছে, ফ্লোয়িং উইথ ভেলোসিটি এত, ভালো করে দেখো, আ ম্যান ক্রসিং আ রিভার, রিভারের পরেই ফ্লোয়িং লেখা আছে, তার মানে রিভারটাই কোন গতিবেগে যাচ্ছে সেটাই বলা আছে। একটা মান নদী পার করছে আর ক্রসিং আর রিভার ফ্লোয়িং উইথ ভেলোসিটি এত, মানে সেই নদীটাকে পার করছে যেই নদীটা ফ্লো করছে উইথ ভেলোসিটি এত, তার মানে নদীর গতিবেগ এটা বলা আছে, নদীর গতিবেগ এটা। বাংলায় তো পড়লে খুব সহজ লাগবে, বলে দেবে যে নদীটা এত গতিবেগে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ রিভার ভিআর প্রশ্নে বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড। আর কি আছে, হি রিচেস অ্যাট এ পয়েন্ট ডাইরেক্টলি অ্যাক্রস অ্যাট ডিস্টেন্স অফ 60 মিটার ইন 5 সেকেন্ড, সে ডাইরেক্টলি একদম অপোজিট পয়েন্টে চলে আছে, ডাইরেক্টলি অ্যাক্রস মানে একদম নদীকে অ্যাক্রস মানে এটা, অ্যালং রিভার মানে যেদিকে নদী যাচ্ছে সেই দিকেই যাচ্ছে, কেমন, অ্যাক্রস মানে নদী যেদিকে প্রবাহিত হচ্ছে তার সঙ্গে একদম 90 ডিগ্রি করতো, অ্যাক্রস মানে এইদিকে, ঠিক।
তো অ্যাক্রস দ্য ডাইরেক্টলি অ্যাক্রস অ্যাট এ ডিস্টেন্স অফ 60 মিটার, সে নদীটাকে ডাইরেক্টলি এইভাবে পার করছে, আর পার করতে গিয়ে তাকে 60 মিটার পার করতে হচ্ছে, 5 সেকেন্ডে সে পার করে দিচ্ছে, মানে এখান থেকে গতিবেগ বের করতে পারবে তুমি, ঠিক এগুলো প্রশ্নে বলে দিয়েছে। আর কি বলেছে, হিজ ভেলোসিটি ইন স্টিল ওয়াটার, মানে ওই মানুষটার গতিবেগ বলো স্থির জলে, মানুষটা যখন জলে ভেসে যাবে সে জলকে স্থির দেখতে হবে, তার মানে মানুষটা আসলে কোন গতিবেগে যাচ্ছে সেটা জানতে চেয়েছে। আমি বললাম না যে মানুষের আসল গতিবেগকে 3টে কথায় জিজ্ঞেস করতে পারে, মানুষটা আসলে কোন গতিবেগে যাচ্ছে, মানুষটা আসলে কোন গতিবেগে যাচ্ছে সেটাকে 2 রকম করে বলতে পারে, যে নদীর সাপেক্ষে মানুষের গতিবেগ, বা স্থির নদীর সাপেক্ষে মানুষের গতিবেগ, বা মানুষটা আসলে কোন গতিবেগে যাচ্ছে, একই সব তো ওটাই। তো মানুষের আসল গতিবেগ জানতে চাইছে, স্থির জলে মানে ওটাই, যে মানুষটা জলে যখনই থাকবে তো জলের সাথে ভেসে যাবে, তো জলকে সে স্থির থাকবে। তুমি গাড়িতে যখন বসে থাকো তোমার মনে হবে গাড়ি স্থির আছে, গাড়ি তো তুমি স্থিরই দেখতে হবে, তুমি তো গাড়ি স্থির, কারণ গাড়ির মধ্যে তুমি বসে আছো, আশেপাশে গাছপালা দেখতে পাও তাই মনে হয় গাড়ি চলছে, গাছপালা না তোমার যদি স্পেসে নিয়ে যাওয়া হয়, মহাকাশে নিয়ে যাওয়া হলো, আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছ না, এবার তুমি যদি একই গতিবেগে গতিশীল থাকো তুমি বুঝতেই পারবে না। আমরা শুধুমাত্র ধাক্কা বা টানকে বুঝতে পারি, মানে বলকে বুঝতে পারি, কেউ যদি টানে তাহলে বুঝতে ও টানছে, তার মানে গতিশীল আছে হয়তো, তখন আমাদের মধ্যে ত্বরণ চলে আসে, তো আমরা ত্বরণকে অনুভব করতে পারি একমাত্রিক গতিতে, এগুলো আলোচনা করেছে। যাই হোক, আমাকে কি কি জিজ্ঞেস করেছে হাঁটাও, আমি ছবি আঁকবো আর আমার অঙ্ক হয়ে যাবে। চুপচাপ আমি ছবি আঁকবো, যে মানুষটা একদম অপোজিটে যেতে চাইছে, তো নদীর একটা গতিবেগ আছে, নদীর একটা গতিবেগ আছে, তো নদীর গতিবেগ এদিকে কাজ করবে ভিআর, এদিকে কাজ করবে ভিআর, ভিআর এর মান কি প্রশ্নে বলা আছে, 5 বলে দিয়েছে, 5 মিটার পার সেকেন্ড, খুব সুন্দর। মানুষটাকে একদম অপোজিটে যদি যেতে হয়, মানুষটাকে একটা অ্যাঙ্গেল করে যেতে হবে, মানুষটার গতিবেগ ভিএম, মানুষটার গতিবেগ জানতে চেয়েছে যে মানুষটার গতিবেগ কত স্থির জলে, তো মানুষটার ভিএম গতিবেগ, স্থির জলের সাপেক্ষে মানুষটা ধরো ভিএম গতিবেগে যাচ্ছে, তাহলে মানুষের একটা গতিবেগ এদিকে থাকবে, এটা ধরো থিটা অ্যাঙ্গেল, তাহলে এদিকে থাকবে ভিএম কস থিটা, ভিএম কস থিটা, আর একটা গতিবেগ এদিকে থাকবে ভিএম সাইন থিটা, এটা আমাদের ভিএম সাইন থিটা, ব্যাস ব্যাস ব্যাস, আর কি করবো, কিছুই না। ভিএম সাইন থিটা সমান সমান 5 লিখে দেবো, ভিএম সাইন থিটা সমান সমান 5 লিখে দেবো, যে আমরা কি লিখতে পারবো, যে এইটা আর এইটা সমান হবে, তাহলে ভিএম সাইন থিটা, ভিএম সাইন থিটা সমান সমান 5, সাইন ভিএম বের করতে হবে আমাদের, তাহলে ভিএম সমান সমান 5 বাই সাইন থিটা। ও দাদা এখানেও তো থিটা লাগবে, যদি থিটা জানি তাহলে উত্তর বলে দিতে পারবে, না ঠিক আছে, তো থিটার মান তুমি এইটাতে বের করবে, এই দুজনকে সমান করলে আর একটা গতিবেগ তো বাকি আছে, এই যে ভিএম কস থিটা আছে, এই গতিবেগটাই মানুষকে উপরে নিয়ে যাচ্ছে, তাহলে ওপর দিকে যেই গতিবেগটা নিয়ে যাচ্ছে মানে মানুষটা এই পার থেকে ওই পাওয়ার যার, এই পার থেকে ওই পাওয়ার যার, এই পার থেকে ওই পার যাওয়ার পেছনে এই গতিবেগটা দেয়, তো এটা সমান সমান কি হবে, প্রশ্নে বলা আছে, দেখো প্রশ্নে বলা আছে তোমার যে নদী আছে এই নদীটা 50 মিটার না 60 মিটার, নদীটা 60 মিটার চওড়া আর নদীটাকে পার করতে 5 সেকেন্ড লাগে, 5 সেকেন্ড লাগে, তাহলে কত বেগে পার করে, এখানে ভেলোসিটি বের করো, ভি সমান সমান এস বাই টি, 60/5, 60/5, 5×60 মানে 12 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো এই মানুষটা যেই গতিবেগের জন্য মানুষটা যাচ্ছে সেই গতিবেগের মান এখান থেকে আমরা বের করে নিলাম 12 মিটার পার সেকেন্ড। আর এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি মানুষটা ওপরে যাবে কোন গতিবেগের জন্য, ভিএম কস থিটার জন্য, তাহলে এই ভিএম কস থিটার জন্যই মানুষ ওপরে যেতে পারছে, আর ওখান থেকে বের করলাম যে মানুষ উপর দিকে যেতে পারছে 12 মিটার পার সেকেন্ডে, তাহলে ভিএম কস থিটার মানই 12 মিটার পার সেকেন্ড, তাহলে ভিএম কস থিটার মান 12 বসিয়ে দাও, ভিএম কস থিটার মান 12 বসিয়ে দাও, ভিএম কস থিটার মান 12 বসিয়ে দাও, এটা এইভাবে হবে না অন্যভাবে হবে, দেখো আমরা এইটুকু পেলাম যে ভিএম কস থিটা সমান সমান 12, ভিএম কস থিটা সমান সমান 12। এবার এখানে 3 রকম উপায়ে আমার মাথায় এই মুহূর্তে আসছে যে এখান থেকে ভিএম বের করতে হবে, আমি বলছি আচ্ছা আমি দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা দুদিকে স্কোয়ার করে যোগ করে দিলে আমার ভিএম এর মান বেরিয়ে যাবে, এটা একটা হতে পারে। আর একটা রয়েছে আমি বলবো, আর একটা রয়েছে আমি বলবো, আর একটা এরকম দেখো ভিএম কস থিটা মানে কি, ভিএম কস থিটা মানে তুমি পেলে দাদা 12 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম, তাই তো। আর এই ভিআর সাইন থিটা মানে এই বাহুর দৈর্ঘ্য কত, এই বাহুর দৈর্ঘ্য 12 পেয়ে গেলে, এই বাহুর দৈর্ঘ্য 12 পেয়ে গেলে, আবার এই ভিআর সাইন থিটার মান কত, ভিআর সাইন থিটার মান কত, ভিএম সাইন থিটার মান কত 5, এই দিকের গতিবেগ আর এই দিকের গতিবেগ সমান, এইদিকে 5 মানে এইদিকেও 5, তার মানে এই বাহুটা দৈর্ঘ্য 5, হ্যাঁ এই বাহুটা দৈর্ঘ্য 5 মানে এই বাহুটা দৈর্ঘ্য কত, এটাও তোমার 5 হবে, এইটাও তোমার 5 হবে। হ্যাঁ, এবার দেখার চেষ্টা করো তোমার কি লাগবে, তুমি বলে দাদা আমার ভিএম লাগবে, তুমি এই বাহুর দৈর্ঘ্য জানো 12, এই বাহুর দৈর্ঘ্য জানো 5, ভিএম মানে এই বাহুটা, ভিএম মানে এই বাহুটা, তো পিথাগোরাসের উপপাদ্য তুমি লাগাতেই পারো যে আমার অতিভুজ লাগবে, অতিভুজ সমান সমান √5 প্লাস 12 স্কোয়ার, সেইভাবে ছবি দিয়েও আমি করতে পারবো বা আমি ডাইরেক্ট সূত্র দিয়ে করতে পারবো, আমি এখানে ডাইরেক্ট সূত্র দিয়ে করছি, তোমরা ছবি দিয়েও করে রাখবে খাতাতে ছবি দিয়েও করে রাখবে, আমি আপাতত এখানে শুধুমাত্র ছবি দিয়ে করছি যে আমি এই দুটো শর্ত পেলাম। এবার এখানে ভিএম কি করে বের করবো, যে এই দুটো ইয়েকে আমরা স্কোয়ার করে দিই, দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান 25, আর এদিকে ভিএম স্কোয়ার কস স্কোয়ার থিটা এটা ত্রিকোণমিতির সাহায্যে হবে, 12 144, 12 144। এবার এই দুটোকে যোগ করে দাও, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, 1+2 করে দাও, আমরা বলবো 1+2 করে পাই, 1+2 করে পাই, ডাক্তারি হাতের লেখা। চলো এদিকে কথা চলো, এদিকে কথা চলো, ভুল গিয়া, চলো
ভিএম ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ভিএম স্কোয়ার যদি কমন নিয়ে নিই, বা চলো এইটুকু তো বুঝতে পারবে, চলো লিখেই দিই, ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস যোগ করছি, তাহলে বাম দিকেরগুলো যোগ হবে, ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার থিটার সঙ্গে ভিএম স্কোয়ার কস স্কোয়ার থিটা যোগ হয়ে যাবে, প্লাস ভিএম স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস। একটা কথা বলছি, এখন যত অঙ্ক করবো আর আমার দেখে দেখে করবে না, এখন পরের অঙ্কগুলো নিজে থেকে চেষ্টা করো, কেমন? এরপরে যে অঙ্কটা আসবে আগে নিজে থেকে করো, দেখো পারলে কিনা, পারবে চেষ্টা করো, নিজে থেকে করো, তারপরে একবার আমার দেখে দেখে মিলিয়ে নিও, এগুলো এখন নিজে থেকে করো, এগুলো আমি আর কি বলে দেবো, তাই না? 25 + 144 আসছিল ওইদিকে, তাহলে এখানে ভিএম স্কোয়ার কমন নিয়ে নেবো, তাহলে ভিএম স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পড়ে থাকবে, সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা 1 হয়ে যায়। আচ্ছা, তাহলে 25 আর 140 যোগ করলে 169 হয়ে যায়, 169 হয়ে যায়, হ্যাঁ 169। তাহলে ভিএম সমান সমান √169, 169 13 হয়, 13, তার মানে 13 মিটার পার সেকেন্ড, তার মানে মানুষটার গতিবেগ 13 মিটার পার সেকেন্ড, মানুষটার গতিবেগ 13 মিটার পার সেকেন্ড, 13 মিটার পার সেকেন্ড। পরেরটা চলো করি। আচ্ছা, এটাকে ছবি দিয়ে করবে, কেমন? ছবি দিয়ে করবে, যে এই দিকটা তো 12 বেরোচ্ছে, আর এই দিকটা 5 মানে এটাও 5, তাহলে এটাও 5 এটা 12, এটা 5 মানে এটাও 5 এটাও 5, হ্যাঁ তাহলে 5 12 মানে এই অতিভুজ কত বের করতে পারি, তো ছবি এঁকে আমরা করতে পারছি অঙ্কটাকে। চলো এবার এটাকে করি, চলো নিজে থেকে চেষ্টা করো। আগে বলছে আ পারসন রিচেস আ পয়েন্ট, একটা মানুষ একটা পয়েন্টে চলে যাচ্ছে, ডাইরেক্টলি অপোজিট অন দ্য আদার ব্যাঙ্ক অফ, ব্যাঙ্ক মানে নদীর পার, কেমন? অন দি আদার ব্যাঙ্ক, নদীর অন্য পারে চলে যাচ্ছে, অফ এ ফ্লোয়িং রিভার, একটা রিভার ফ্লো করছে, একটা নদী গতিশীল অবস্থা আছে। কনসেপ্ট বোঝার চেষ্টা করো, ভাষা বাদ দাও, ভাষা কে হয়? अंग्रेजी का है, सिर्फ एक भाषा है, তাই না? তো এত ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো নদী গতিবেগ ছিল, ধরো ভিআর, নদী গতিশীল ছিল, কি বলেছে বাদ দাও, আমরা ছবি আঁকি। বলছে মানুষ একটা নদীর এক পার থেকে অন্য পারে যেতে চাইছে, অপোজিট ব্যাঙ্কে যেতে চাইছে, ব্যাঙ্ক মানে নদীর পার, চলো অপোজিট ব্যাঙ্কে যেতে চাইছে, হোয়াইল সুইমিং অ্যাট স্পিড অফ এত, তাহলে মানুষটা কত স্পিডে সাঁতার কাটছে? 5 মিটার পার সেকেন্ডে। আচ্ছা, তাহলে মানুষটা যাচ্ছে 5 মিটার পার সেকেন্ডে, 5 মিটার পার সেকেন্ডে, এটা আমাদের 5 বলে দিয়েছে, মানুষটা 5-এ যাচ্ছে, তাহলে মানুষটা একদম এক্স্যাক্টলি অপোজিটে যেতে চাইছে, তাহলে এই মানুষটার এই গতিবেগের দুটো পার্ট হবে, একটা থিটা, এটা যদি 5 হয়, মানুষটা 5 মিটারে যদি যায়, তাহলে এটা হবে 5 cos থিটা, এটা হয়ে গেল 5 cos থিটা, বা ভিএমও লিখতে পারো, মান তো বলে দিয়েছে, আর এটা হয়ে যাবে 5 sin থিটা, খাড়া সাইন 5 sin থিটা। এই অবধি আমরা ছবি আঁকলাম। আর প্রশ্নে কি বলেছে? প্রশ্ন আর কি বলেছে? কিছু বলেনি। অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, মানুষটা কত অ্যাঙ্গেলে সাঁতার কাটছে? বলছে মানুষটা 5 মিটার পার সেকেন্ডে সাঁতার কাটছে, কত অ্যাঙ্গেল করে? 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে, উইথ দ্য ফ্লো, রিভার যেদিকে ফ্লো হচ্ছে সেই ফ্লোয়ের সঙ্গে 120 ডিগ্রি করে আছে। তাহলে গোটাটা যদি 120 ডিগ্রি হয়, এই থিটার মানটা কত? থিটার মানটা কত? তুমি বলো এটা যদি 120 ডিগ্রি হয়, এই থিটার মান আমরা ডাইরেক্ট লিখতে পারি, যে থিটা আমাদের এখানে তাহলে 30 ডিগ্রি হবে, কারণ এইটুকুটা তো 90 ডিগ্রি, গোটাটা 120 ডিগ্রি, মানুষটা 120 ডিগ্রি করে যাচ্ছে, যে রিভার ব্যাঙ্কের সঙ্গে 120 ডিগ্রি করছে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি। তাহলে এটা 5 cos থিটা না লিখে 5 cos 30 ডিগ্রি ডাইরেক্ট লিখে দিই। আমি তো গোটা প্রশ্ন না পড়েই ছবি এঁকে দিয়েছিলাম, অসুবিধা নেই, পরেও লেখা যাবে। ঠিক, এবার কি বলেছে? দ্য স্পিড অফ দ্য ফ্লো মাস্ট বি, এই রিভারের স্পিড কি হবে? তুমি বলছো এই যে 5 sin 30 ডিগ্রি এদিকে আছে, সেটাই নদীর গতিবেগ সমান হবে, এইটার এটা সমান হতে হয়, তাহলে 5 sin 30 ডিগ্রি সমান ভিআর, অঙ্ক হয়ে গেল, আর কিছুই না। আর কি 5 sin 30 ডিগ্রি ইকুয়ালস ভিআর। এবার যা অঙ্ক আসবে এগুলো সব বেসিক, এখানে কোনো একটা আছে, একটা সুন্দর অঙ্ক আছে, পতাকার অঙ্ক, যে পতাকা কোন দিকে উঠবে, দারুণ একটা অঙ্ক, হালকা অ্যাডভান্স লেভেল, সেটা আমরা করবো। sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে ভিআর আমাদের 2.5 চলে আসছে, তো ভিআর সমান সমান 2.5 মিটার পার সেকেন্ড। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। চলিয়ে আগলা সওয়াল, এগুলো সব তো 2 লাইনের অঙ্ক, এগুলোই আসবে তোমাদের। ফাইন্ড ড্রিফট অ্যান্ড টাইম টেকেন টু অ্যাক্রস দ্য রিভার। আইয়ো, ফটো কিধার হ্যাঁ, এখানে একটা ছবি ছিল, বুঝলে? ছবিটা আমি হারিয়ে ফেলেছি, একটু দাঁড়াও, ছবিটা আমি এখানে ঢুকিয়ে দিই। ছবি আজা ভাই, আজা রে আজা, রিভারে সুইমিং প্রবলেম, 50 মিটার নদী, 37 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে দা ফটো মিল গয়া। নদী আছে 50 মিটার চড়া, ছবিটা এরকম যে 50 মিটার কা এক নদী হ্যাঁ। ওকে, একটা মানুষ 37 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, কত অ্যাঙ্গেল করছে? 37 ডিগ্রি অ্যাঙ্গেল, আরে বাপরে, কোনো ব্যাপার না, 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে সাঁতার কাটছে, কত? 10 মিটার পার সেকেন্ডে, চলো 10 মিটার পার সেকেন্ডে 37 ডিগ্রি করে সাঁতার কাটছে। আর কি বলছেন? নদীর গতিবেগ ভিআর বলা আছে 8 মিটার পার সেকেন্ড, নদীর গতিবেগ ভিআর 8 মিটারই দেখলাম না আমি, হ্যাঁ 8 মিটার পার সেকেন্ড। যে নদী কোন গতিবেগে যাচ্ছে, নদীর গতিবেগটা কত?
মানুষটা নদীতে আছে, তাহলে মানুষটাকে নদীটা ওই গতিবেগে নিয়ে যাচ্ছে মানুষটাকে। তো যাই হোক, ভেলোসিটি অফ রিভার কত বলে দিয়েছে। এই ভেলোসিটি রিভার এখানেও লাইন টানতে পারে, এখানেও লাইন টানতে পারে, এখানেও দেখাতে পারে, এখানেও দেখা, যাই দেখাক, নদীর গতিবেগে দেখাচ্ছে, দেখালে হলো যেখানে দেখাক নদীর গতিবেগ বলে দিয়েছে 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড, এদিকে 8 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। প্রশ্নে কি জানতে চেয়েছে, এইটুকু আমাদের বলে দিয়েছে কি, কোই টাইমিং বলেনি, কোনো টাইমিং বলেনি, ঠিক আছে, যা বলে দিয়েছে বলে দিয়েছে। এবার দেখি কি জানতে চেয়েছেন। বলছে ফাইন্ড ড্রিফট, তুমি ড্রিফট বের করো, যে মানুষটা কতটা সরে যাবে। এবার ড্রিফটের অঙ্কে যাচ্ছি, যে মানুষটা এই দিকে সাঁতার কাটছিল, তো মানুষটা কতটা সরে যাবে, মানুষটা কতটা সরে যাবে। মানুষটা প্রথমে এখানে ছিল, ড্রিফট বলতে এই দিকে এক্স্যাক্টলি যদি একটা খাড়া লাইন টানি, তো ওই লাইনের সাপেক্ষে মানুষটা কতটা সরে যাচ্ছে, মানুষটা কতটা সরে যাচ্ছে, এটা আমাদের ড্রিফট। এই ড্রিফট আমাদের বের করতে হবে, ড্রিফট আমাদের বের করতে বলেছে। ফাইন্ড এ ড্রিফট অ্যান্ড এ টাইম টেকেন টু ক্রস দ্য রিভার। এই ড্রিফটটা বের করো, আর এই নদীটাকে ক্রস করার জন্য মানুষটার কত টাইম লাগছে, এই নদীটাকে ক্রস করার জন্য মানুষটার কতটা টাইম লাগছে। চলো চলো, একদম পারফেক্ট জায়গায় অঙ্কটা আছে। এখান থেকে আমরা টাইমের কনসেপ্টে এবার ঢুকবো, কেমন যে কতটা টাইম লাগবে ক্রস করতে। আগে ড্রিফটটা বের করি, ড্রিফট আর টাইমের কনসেপ্টে আমরা ঢুকে গেলাম এই মুহূর্তে, নতুন কনসেপ্টের অঙ্কটা ভালো করে দেখো। ঠিক, আমি কিচ্ছু দেখবো না, মানুষটার যে এই গতিবেগটা আছে এটাকে দুটো উপাংশে ভেঙে নেবো। 37 ডিগ্রি করে আছে, এইদিকে একটা উপাংশ থাকবে, এই উপাংশটার মান কত হইবে, এই উপাংশের মান কত হয়ে যাবে, তোমরা 10, তাহলে লাগা কস, তাহলে লাগা কস, তাহলে 10 কস 37 ডিগ্রি, কস 37 ডিগ্রি, কস 37 এর মান কত, 3 4 5, 4/5, 4/5, তার মানে 10 গুণ 4/5, 5 দুগুণ 10, 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে মানুষটার এটাও 8 মিটার পার সেকেন্ড হবে, এটাও হয়ে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, এদিকে 8 মিটার পার সেকেন্ড আছে। মানুষের গতিবেগের এই বরাবর উপাংশ কত হবে, 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 খাড়া সাইন, তার মানে 10, এদিকটা হয়ে যাবে 10 সাইন 37 ডিগ্রি, 37 ডিগ্রি, সাইন 37 ডিগ্রি মান কত, 3/5, 3/5, তাহলে 10 ইন্টু 3/5, 3/5, 6 মিটার পার সেকেন্ড, 6 এটা লিখে দেবেন না, চলো 6 মিটার পার সেকেন্ড লিখি, 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দেখার চেষ্টা করো, খুব সহজ অঙ্ক, একটু দেখার চেষ্টা করো, কনসেপ্ট, নতুন কনসেপ্ট, ভালো করে দেখো। মানুষটা যাচ্ছিল এইদিকে, হ্যাঁ, তো মানুষটা বাঁকাভাবে যাচ্ছিল, তো ওর গতিবেগটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, একটা নদীর বরাবর, একটা এক্স বরাবর, একটা ওয়াই বরাবর, মানে একটা অনুভূমিকে ভেঙে নিলাম, একটা উলম্ব ভেঙে নিলাম। মানুষটা যদি এইদিকে যেত তাহলে একটা ওইদিকে হতো, একটা এইদিকে হতো, তাই না? দুটো উপাংশের যোগফল তো সবসময় মাঝখান দিয়ে যেতে হবে, মাঝখান দিয়ে যেতে হবে, ঠিক। তো একটা উপাংশ উপর দিকে হবে আর একটা এই দিকেই হতে হবে, তাহলে ওই দুজনের যোগফল এই দিক বরাবর যাবে, ঠিক। আচ্ছা, এবার মানুষের গতিবেগে যে দুটো উপাংশ আছে, এর মধ্যে যেই উপাংশটা উপর দিকে আছে সেটা কত বেরোলো, 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড বেরোলো। এই উপাংশটা কি করছে, মানুষটাকে এই পার থেকে ওই পারে নিয়ে যেতে সাহায্য করবে। কেমন, এই গতিবেগটাই মানুষকে নদী পার করাতে সাহায্য করবে। তাহলে নদী মানুষটা পার হবে কোন গতিবেগে, 6 মিটার পার সেকেন্ডে। মানুষটা নদী পার হবে, অ্যাকচুয়ালি মানুষ যেভাবে এই জায়গা আমাদের দেখা দরকার নেই, মানুষটা নদীটাকে পার করতে গেলে কোন গতিবেগ সাহায্য করছে, এই গতিবেগটা। হ্যাঁ, আর এই গতিবেগটা আছে, নদীটা কত চওড়া, 50 মিটার চওড়া নদী, 50 মিটার চওড়া নদী। হ্যাঁ, তাহলে এই যে 6 মিটার পার সেকেন্ড গতিবেগটা যেটা মানুষের নদী ক্রস করাবে, আর এই মানুষের সাপেক্ষে নদীটা কতটা চওড়া, 50 মিটার চওড়া, তো এই 50 মিটার ক্রস করতে হচ্ছে, নদী ক্রস করতে হচ্ছে মানে 50 মিটার যেতে হচ্ছে। আসলে এই রাস্তা দেখে লাভ নেই, আসল যাই হোক, আমরা প্রজেক্টাইলও শিখেছিলাম যে একটা এইভাবে প্রজেক্টাইল রয়েছে, তো প্রজেক্টাইল আমাদের দেখে লাভ নেই। কেমন, মানে প্রজেক্টাইল ধরো একটা মানুষ ধরো ছুঁড়ে মারলো বল, তো বল এইভাবে বেঁকে ধরো গেল, তো বল এইভাবে বেঁকে গেলেও যে টাইম লাগে, বলটা খারাপভাবে গিয়ে নিচে পড়লেও তাই টাইম লাগে, তাই না? 2u/g ছিল, হালকা মনে করার চেষ্টা করো। যাই হোক, এখানে দুটো গতিবেগ আছে, একটা গতিবেগ এটা, একটা গতিবেগ এটা। এই গতিবেগটা মানুষকে এই পয়েন্ট থেকে ওপরে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক। তাহলে নদী পার করতে এই গতিবেগ সাহায্য করছে। নদীটা কত চওড়া, 50 মিটারের নদী, তো 50 মিটার চওড়া নদীকে যদি মানুষটা এই গতিবেগে পার করে, টাইম কত লাগবে, টাইম কত লাগবে, টাইম কত লাগবে, তুমি টাইম হলো t = s/v, t = s/v, দূরত্ব বাই বেগ। দূরত্ব কত, 50 মিটার, যে 50 মিটার নদী চওড়া, তাহলে 50 মিটার চওড়া নদীকে ক্রস করতে হচ্ছে, 50 মিটার যেতে হচ্ছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর 50 মিটার যেতে হচ্ছে। নদীকে ক্রস করতে গেলে ওয়াই অক্ষ বরাবর 50 মিটার যেতে হয়, এইভাবে বোঝো ভালো করে, যে নদীকে ক্রস করতে গেলে ওয়াই অক্ষ বরাবর 50 মিটার যেতে হয়, আর ওয়াই অক্ষ বরাবর গতিবেগ 6 মিটার পার সেকেন্ড। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি 50 মিটার যেতে হয়, খালি ওয়াই অক্ষটাকে দেখো, নদী পার করার ক্ষেত্রে শুধু ওয়াই অক্ষ দেখবে, যে ওয়াই অক্ষ বরাবর 50 মিটার যেতে হবে, তাহলে ওই 50 মিটার যেতে গেলে ওয়াই অক্ষ বরাবর গতিবেগ কত, 6 মিটার পার সেকেন্ড। তাহলে s/t, দূরত্ব বাই গতিবেগ, s/v, t = s/v, v কত, 6 মিটার পার সেকেন্ড। যে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব এটা, ওয়াই অক্ষ বরাবর 6 মিটার পার সেকেন্ড, তাহলে ওয়াই অক্ষ বরাবর কতটা সরবে, নদী পার করতে গেলে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, তাহলে 6। এটা কেমন একটা হয়ে গেল, যেমন হইতাছে তেমনই হোক, কত হচ্ছে 25/3, 25/3, 25/3 সেকেন্ড, এটাই আসবে। 8.33 আসবে, 3 আসলে 24, 1/3। হ্যাঁ, ঠিক আছে, 8.33 সেকেন্ড এরকম আসবে, তাই আসুক, এরকম কিছু একটা আসলো। হ্যাঁ,
এবার এই পার থেকে ওই পারে যেতে এত টাইম লাগছে কি, ঠিক আছে। এবার মানুষটা তো আরেকটা গতিবেগ আছে, মানুষটা আরেকটা গতিবেগ আছে, মানুষটা আরেকটা গতিবেগ আছে। কোন গতিবেগ দাদা? এই দিক বরাবর, এই দিক বরাবর আরেকটা গতিবেগ আছে 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই গতিবেগটা মানুষকে কি করাবে? মানুষকে ড্রিফট করাবে, মানুষটাকে সরিয়ে নিয়ে যাবে। মানুষটা এইখানে পৌঁছাতে পারবে না, মানুষটা এইদিকে সরে গিয়ে চলে যাবে। হ্যাঁ, ড্রিফট হবে, মানুষটা হয়তো এইখানে গিয়ে পৌঁছাবে। তো কতটা ড্রিফট হচ্ছে, এক্স অক্ষ বরাবর কতটা সরণ হচ্ছে সেটাই ড্রিফট। প্রজেক্টাইলে এক্স অক্ষ বরাবর কতটা সরণ হচ্ছে সেটাকে রেঞ্জ বলতো। কতটা হাইটে উঠছে এটাকে আমরা হাইটই বলতাম, ম্যাক্সিমাম হাইট। তো এই ক্ষেত্রে কতটা সরবে, তো তুমি বলে এই যে কতটা সরবে সেই সরণটাকে আমরা এস বলতে পারি। কতটা ড্রিফট হবে, কতটা ড্রিফট হবে মানে সরণ কতটা হবে, কতটা ড্রিফট হবে বা কতটা বিচ্যুতি হবে মানুষটার, এক্স অক্ষ বরাবর বিচ্যুতি কতটা হবে, DRIFT, ড্রিফট কত হবে। তো ড্রিফট এস সমান সমান, ড্রিফট সমান সমান, ড্রিফট মানে এস সরণ, এদিক বরাবর কতটা সরণ হবে, এস ইকুয়ালস ভিটি মানে গতিবেগ ইন্টু সময়। সময় তো আমরা বের করে ফেলেছি যে ওই পারে পৌঁছাতে টাইম লাগে এটা, নদী ক্রস করতে বা ওই পারে পৌঁছাতে টাইম লাগে এটা। তো আমরা টাইম জানি, আমাদের ভি জানা আছে, আর আচ্ছা ভি জানি আর টাইম জানি, ভি ইন্টু টি, টি তো আমাদের জানা আছে, কিন্তু ভি কত? এই এক্স বরাবর যাওয়ার পেছনে মানুষটার কাছে কয়টা গতিবেগ আছে? মানুষটা দেখো যে মানুষটা এই দিক বরাবর যে যাবে এখানে দুটো গতিবেগ আছে। একটা মানুষটার নিজস্ব গতিবেগ 8 মিটার পার সেকেন্ড, মানুষটার নিজস্ব গতিবেগের একটা উপাংশ আছে 8 মিটার পার সেকেন্ড, আর একটা নদীর গতিবেগ আছে, ঠিক। তাহলে এক্স অক্ষ বরাবর মানুষটার কাছে দুটো গতিবেগ আছে, একটা 8 মিটার পার সেকেন্ড আর একটা নদীর গতিবেগ ভি আর। নদীও তো নিয়ে যাবে, সে নিজে থেকেও যাবে 8 মিটারে, নদীও নিয়ে যাবে 8 মিটারে। তাহলে এই বরাবর এক্স অক্ষ বরাবর মানুষটার গতিবেগ কত? এক্স অক্ষ বরাবর মানুষটার গতিবেগ কত? এক্স অক্ষ বরাবর মানুষটার গতিবেগ 8 যোগ 8 মানে 16। তার মানে 16 ইন্টু এটা অ্যান্সার হয়ে যাবে, যে 16 ইন্টু টাইম কত আছে আমাদের 25/3 বসাই, কাটাকাটি করা যেতে পারে হয়তো 25/3, এখানে কাটাকাটি করা কঠিন হয়ে যাচ্ছে, আমি একটু ক্যালকুলেটার ইউজ করে দিই। হোয়ার ইজ মাই মোবাইল গাইজ? মোবাইলটা আমি আনতে ভুলে গেছি, আমার কাছে মোবাইল নেই আমার কাছে। এটা তোমরা কাটাকাটি করে অ্যান্সার করে দিও, কেমন? আমি লাস্টে অ্যান্সারটা লিখে দেবো, যে ক্লাস শেষ করে পিপিটিতে লিখে দেবো, বা কাটাকাটি করে বের করবে, যা আসবে যাবে, আমাদের কনসেপ্টটা শুধু শিখতে হবে। এবার এটা অনেকের মাথায় ঢোকেনি, কোই বাত নেই, কোই বাত নেই, ডাইরেক্ট মাথায় ঢুকবে এটা কোনো ব্যাপার নয়, তাই না? এবার শোনো, এবার আমরা এই জিনিসটাকে আরো অনেকবার শিখবো, এই টাইমের এই কনসেপ্টটা বা ড্রিফটটা আমরা আরো অনেকবার শিখবো, ঠিক? শোনো, অনেকবার শিখবো। একটা মানুষ, আগে এখানে দেখার চেষ্টা করো, একটা মানুষ নদীকে ক্রস করবে, তো যদি কি বলছে ইন হুইচ ডিরেকশন, এটা হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে মিনিমাম টাইমের কনসেপ্ট। আগেরটা মিনিমাম কতটা, মিনিমাম ডিস্টেন্স মানে একদম খারাপভাবে যেতে গেলে কি কি লাগবে সেটা হিসাব করলাম আগের অঙ্কগুলোতে, ঠিক। মিনিমাম ডিস্টেন্সের অঙ্ক, যদি একদম খারাপভাবে যদি যেতে হয় তাহলে বাঁকা করে যেতে হচ্ছিল। এবার হচ্ছে মানুষটাকে কিভাবে যেতে হবে যাতে তাড়াতাড়ি পৌঁছায় নদীর ওই পারে, নদীকে পার করতে হবে, নদীর এই পারে পৌঁছাক বা ওইখানে পৌঁছাক বা ওইখানে পৌঁছাক বা ওইখানে পৌঁছাক, সেটা আমাদের দেখে লাভ নেই। আমরা দেখব নদীকে অতিক্রম করতে মানুষের কম সময় কত লাগবে। তোমরা উপরে হেডিং লাগাও যে নদী অতিক্রম করতে একদম খারাপ পৌঁছাতে নয়, একদম বাঁকাভাবে পৌঁছাতে নয়, যেভাবে পৌঁছাক সেটা আমাদের ম্যাটার নয়। আমরা কি লিখবো? হেডিং দাও যে নদীকে অতিক্রম করতে গেলে সর্বনিম্ন কত সময় লাগবে, বা নদীকে অতিক্রম করতে গেলে সর্বনিম্ন যে সময় লাগে সেই সময়টা আমরা কি করে বের করব, কখন ওই সময়টা কম লাগবে, মানুষটা কোন দিকে গেলে সময়টা সব থেকে কম লাগবে। তো এখানে তিনটা অপশন আমি দিচ্ছি, ভিডিওটা তোমরা একটু পজ করে নিজেরা ভাববে যে মানুষটা যদি, আচ্ছা নদী এদিকে যাচ্ছে, আগে নদীর গতিবেগটা দিয়ে দিই, যে ভেলোসিটি অফ রিভার আমাদের এইদিকে, ভেলোসিটি অফ রিভার আমাদের এইদিকে রয়েছে, হ্যাঁ এটা আমাদের ভেলোসিটি অফ রিভার। আচ্ছা, আর এই যে গতিবেগটা রয়েছে আমাদের, যে আচ্ছা মানুষটা এবার কোন দিকে যাবে, যে নদী এইদিকে ঠেলছে মানুষটাকে, তো মানুষটা যদি এইদিকে যায়, মানুষটা যদি এইদিকে যায়, এটা 1 নাম্বার পয়েন্ট, তাহলে কি মানুষটা তাড়াতাড়ি নদীটাকে পার করবে? নদীটাকে পার করতে হবে, নাকি যদি একদম খারাপভাবে যায় 2 নাম্বার তাহলে তাড়াতাড়ি পৌঁছাবে, নাকি যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে তাড়াতাড়ি পৌঁছাবে? নদীটাকে তাড়াতাড়ি পার করতে হবে, সে পার করতে গিয়ে সে এই যদি ওই দিক বরাবর যায় তাহলে হয়তো বেঁকে গিয়ে এখানে চলে আসবে, যদি খারাপ যাওয়ার চেষ্টা করে তাহলে হয়তো এদিকে যাবে, যদি সে এইদিকে যাওয়ার চেষ্টা করে তো নদী আরো ওইদিকে ঠেলে নিয়ে যাবে, সে হয়তো আরো ওইদিকে যাবে। তো ড্রিফট কতটা হচ্ছে সেটা আমাদের দেখলাম না, ড্রিফট হোক অসুবিধা নেই, ড্রিফট কম হোক বেশি হোক না হোক কোনো ব্যাপার না, শুধু নদী পার করতে হবে, এটা আমাদের মেন কনসেপ্ট, মানে মেন আমাদের উদ্দেশ্য এটাই, নদী পার করতে হবে। নদী পার করতে হলে মানুষটাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে ভাবার চেষ্টা করো, যে নদীটা ওইদিকে মানুষটাকে ঠেলবে। এবার তুমি নদীটাকে তাড়াতাড়ি পার করতে চাইছো, নদীর জল ধরো অনেক বেশি ঠান্ডা, তো বেশিক্ষণ থাকতে পারবে না জলের মধ্যে, তো তোমাকে তাড়াতাড়ি পার করতে হবে। অনেকের মনে হবে তাড়াতাড়ি পার করব, তাহলে এই তো কম দূরত্ব, আমি এই দিক বরাবর যাব। অনেকের মনে হবে যে আমি এই দিক বরাবর যাবো, তাহলে হয়তো তাড়াতাড়ি পার করবো। অনেকের মনে হতে পারে না নদী তো এইদিকে ঠেলছে, তাহলে আমি এইদিকে যাই, নদী আমাকে আরো সাহায্য করবে পার করতে। তো নদী পার করতে গেলে তোমাকে কোন দূরত্বটা নিতে হবে, ভিডিও পজ করো, ভাবো। এর সঠিক উত্তর হবে মানুষটা যখন জলের মধ্যে লাফ দেবে, মানুষটা যখন জলের মধ্যে লাফ দেবে, এই জিনিসটাকেই ভাবার চেষ্টা, গাড়ির সাহায্যে ভাবার চেষ্টা করো, গাড়ির সাহায্যে ভাবার চেষ্টা করো, যে গাড়ি আছে,
গাড়ির মধ্যে এক কোণাতে মানুষ বসে আছে, গাড়ির মধ্যে এক কোণাতে মানুষটা আছে। এবার মানুষটা ভাবছে আমি গাড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছবো, গাড়িটার এই প্রান্তে আমি দাঁড়িয়ে আছি, আমি গাড়িটার ওই প্রান্তে হেঁটে ওঠে ওই পারে যাবো। গাড়িতে অনেকগুলো সিট থাকে না, এদিকে সিট থাকে, এইদিকে সিট থাকে লম্বা লম্বা, হ্যাঁ, মাঝখানে হাঁটার রাস্তা থাকে, রড থাকে, মানুষ ধরে ঝুলে থাকে। তো ওপর থেকে আমরা দেখছি, ধরো ওপর থেকে দেখছি, হ্যাঁ, তো দিস ইজ গাড়ি, গাড়ির এদিকেও চাকা আছে, হ্যাঁ, তো ওপর থেকে আমরা দেখার চেষ্টা করছি, ঠিক। এবার শোনার চেষ্টা করো, মানুষটা যদি গাড়ির এই সাইড থেকে ওই সাইডে যেতে হয়, তাহলে কোন দিক দিয়ে গেলে সে তাড়াতাড়ি যেতে পারবে, কোন দিকে গেলে তাড়াতাড়ি যেতে পারবে? তুমি বলে অবশ্যই তাকে একদম এই দিক দিয়ে যেতে হবে, কম দূরত্ব যেতে হবে। তার সাপেক্ষে যখন সে গাড়িতে আছে, গাড়ি ধরো গতিশীল আছে, গাড়ি ভি বেগে গতিশীল আছে, ঠিক, তো গাড়ি গতিশীল থাক, গাড়ি তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু সে যখন গাড়ির মধ্যে থাকবে সে গাড়িটাকে স্থির মনে করবে। আর সে ভাববে আচ্ছা এবার এই স্থির গাড়ির সাপেক্ষে আমাকে গাড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে হবে, তো আমি হেঁটে হেঁটে এইদিকে গেলে তো বেশি রাস্তা যেতে হবে, আর বেশি রাস্তা যেতে হলে টাইম বেশি লাগবে, আমাকে তাড়াতাড়ি পার হতে হবে ওই পারে। তো আমি কি করবো, এই প্রান্ত থেকে ওই প্রান্তে সব থেকে কম যে দূরত্ব আছে ওই দূরত্বটা আমি ক্রস করবো। তো সে একদম খাড়াভাবে যাবে, গাড়ি যাকে এদিকে কোনো ব্যাপার নয়, আমি তো এখান থেকে এখানে যেতে চাইছি, আমি তো ওই পারে যেতে চাইছি, আমি গাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চাইছি, তো আমি একদম খারাপভাবে চলে যাবো, একদম খারাপভাবে চলে যাবো, গাড়ি যেদিকে যায় আমি একদম খারাপভাবে চলে যাবো, হ্যাঁ। তো মানুষটা যাবে খারাপভাবে, কিন্তু বাইরে থেকে কোনো যদি লোক দেখে কি ভাববে, এখানে বাইরে থেকে কেউ যদি দেখে কি ভাববে, এটা গাড়ি ছিল, উপর থেকে আমরা দেখছি, হ্যাঁ। তো মানুষটা খারাপভাবে যাওয়া শুরু করলো, যতক্ষণে মানুষ দেখো ভালো করে চেষ্টা করো, মানুষটার কি মনে হবে, মানুষ মনে হবে এই তো আমি সোজা রাস্তায় গেলাম, মানুষটার মনে হবে সে সোজা রাস্তায় গেল, সে এই বরাবর চলে গেল। কিন্তু বাইরে থেকে যখন কোনো লোক দেখার চেষ্টা করবে যে মানুষটা কিরকম গেল, তুমি একদম উপরে গেলে তোমার কাছে এমন কোনো ক্যামেরা আছে যে গাড়ির ভেতরে লোকজনকে তুমি দেখতে পাচ্ছ, তো গাড়ি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, ঠিক, তো মানুষটা এইখান থেকে ওখানে যাবে, কিন্তু মানুষটা যখনই যাওয়া শুরু করবে গাড়িও তো আগাচ্ছে, তো মানুষটা অ্যাকচুয়ালি এইদিকে যাবে, গাড়িটাকে এইদিকে নিয়ে যাবে, তো মানুষটার কাছে দুটো গতিবেগ থাকবে, মানুষটা নিজের গতিবেগ এইদিকে আর গাড়ির গতিবেগ এইদিকে, হ্যাঁ। তো এই দুটো গতিবেগের যোগফল হিসেবে বাইরে থেকে যদি দেখি আমরা বলবো মানুষটার কাছে দুটো গতিবেগ, একটা গাড়ি তাকে এদিকে নিয়ে যাচ্ছে, আবার সে নিজে ওপরে যাচ্ছে, তো সে যখন ওপরে পৌঁছে যাবে বাইরে থেকে দেখে মনে হবে সে হয়তো এরকম বাঁকা রাস্তায় আসলো, বাইরে থেকে দেখে এরকম মনে হবে যে মানুষটা হয়তো বাইরে থেকে দেখে এরকম মনে হবে যে মানুষটার কি মনে হবে, মানুষটা গাড়ির সাপেক্ষে মানুষটা কি দেখবে যে আমি গাড়িতে আছি, তো আমি গাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলাম, তো আমাকে এই খারাপভাবেই যেতে হচ্ছে, হ্যাঁ। গাড়ি যদি 50 মিটার চওড়া হয়, সে বললো আমাকে 50 মিটারই যেতে হচ্ছে। কিন্তু বাইরে থেকে কেউ যদি দেখে, তো যাদের মাথায় অত বুদ্ধি নেই, যার মাথায় বুদ্ধি সে বলে দেবে যে গাড়ি পার করতে গেলে তাকে 50 মিটারই যেতে হবে। যদিও আমরা বাইরে থেকে দেখে এরকম মনে হচ্ছে, গাড়ি আগাচ্ছে, মানুষ এরকম বেগে গিয়ে যাচ্ছে, আসলে মানুষটা সোজা যাচ্ছে, আবার গাড়িও সামনে আগাচ্ছে, তো যার ফলে আমাদের বাইরে থেকে দেখে এরকম মনে হবে যে মানুষ হয়তো এরকম বাঁকা পথে চলে গেল, গাড়ি আগাচ্ছে মানুষটা উপরে উঠছে, গাড়ি আগাচ্ছে, দেখো এটা গাড়ির চাকা, এটা মানুষটা, তো গাড়ি আগাচ্ছে মানুষটা উপরে উঠছে, গাড়ি আগাচ্ছে মানুষটা উপরে যাচ্ছে, এরকম, তো চাকার সাপেক্ষে মানুষ উপরে উঠলো, কিন্তু বাইরে থেকে আমাদের কি মনে হলো যে মানুষটা বাঁকা ভাবে আসলো, ঠিক, বাইরে থেকে আমরা এরকম গতি দেখতে পাবো, হ্যাঁ। এখন যদি বলি কত টাইম লাগছে, আর তুমি হিসাব করতে গিয়ে এই গতিবেগ লাগাচ্ছ, তরুণ দেখে হবে না, আমাদের যেটা দেখতে হবে যে বাইরে থেকে কি দেখতে পাচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয়, রাস্তাকে ক্রস করছে, গাড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্তে কে যাচ্ছে, মানুষ যাচ্ছে, নদীর এই প্রান্ত থেকে ওই পারে কে যাচ্ছে, মানুষটা যাচ্ছে, মানুষটা যখন গাড়ির ভেতরে থাকবে মানুষটা গাড়িকে স্থির ধরবে, আর ওই গাড়ির সাপেক্ষে সে খাড়া যাবে। মানুষটা যখন জলের মধ্যে থাকবে বাইরে থেকে দেখবো কি যে মানুষটা জলের সাথে চলে যাচ্ছে, কিন্তু মানুষটা জলের সাথে যখন স্রোতের সাথে ভেসে যাবে সে স্রোতটাকে স্থির দেখতে পাবে, গাড়ির মধ্যে থাকবে সে স্থির দেখতে পাবে। তো নদীর জলের সাপেক্ষে সে তো খারাপভাবেই যাওয়ার চেষ্টা করবে, তো জলের সাপেক্ষে সে খারাপভাবে যাওয়ার চেষ্টা করবে, যদিও নদীটাকে বাঁকিয়ে নিয়ে এখানে হয়তো নিয়ে চলে যাবে, কিন্তু তার হিসেব অনুযায়ী যে আমাকে নদীটাকে পার করতে হবে, তো আমি খারাপভাবেই সাঁতার কাটবো। এবার নদী আমাকে সাইডে নিয়ে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার, আমি এবার দেখার চেষ্টা করো যে আমি খারাপভাবেই সাঁতার কাটছি, কিন্তু নদী আমাকে সাইডে নিয়ে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার। তো তাড়াতাড়ি ক্রস করতে গেলে গাড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্তে তাড়াতাড়ি পৌঁছতে গেলে আমাকে খারাপভাবেই যেতে হবে। বাইরে থেকে দেখে হয়তো মনে হবে তুমি বাঁকা যাচ্ছ, কিন্তু তুমি অ্যাকচুয়ালি গাড়ির সাপেক্ষে খাড়াই গিয়েছো, ঠিক। তো এই ক্ষেত্রেও তাই অ্যান্সার এটাই আমাদের হবে। এটাকে আমি অঙ্ক করেও প্রমাণ করবো, আগে একটু ছবি দেখিয়ে ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম, এবার অঙ্ক করতে প্রমাণ করে দেবো, সবাই অঙ্ক করে দেখায়, আমি একটু এইভাবে দেখানোর চেষ্টা করলাম। দেখো এবার তার মানুষটাকে একদম খারাপভাবে যেতে হবে, তো সে যদি একদম খারাপভাবে যায়, মানে মানুষটার যে গতিবেগ ভিএম, মানুষটার যে গতিবেগ, এই গতিবেগটাকে সবসময় খারাপ দিকে হতে হবে, গতিবেগটা খারাপ দিকে থাকবে, তো মানুষটা এইদিকেই সাঁতার কাটবে, আর নদী তাকে ভিআর এইদিকে নিয়ে যাচ্ছে, এই দুটো গতিবেগের যোগফল হিসেবে মানুষটা এই দিক বরাবর চলে যাবে, যার ফলে মানুষটা এখানে চলে আসবে, আর তার কিছুটা ড্রিফট হয়ে যাবে, সে কিছুটা সাইডে সরে যাবে, সে যাওয়ার চেষ্টা করলো সামনে,
সে সাঁতার সামনেই কাটছে, কিন্তু সে সামনে পৌঁছাচ্ছে না, কারণ নদী এদিকে টেনে নিয়ে যাচ্ছে, যার জন্য সে এই দিক বরাবর গিয়ে এখানে পৌঁছে যাবে। তো তার কিছুটা ড্রিফট হয়ে যাবে, ঠিক। তো ড্রিফট হোক, প্রশ্ন এখানে এরকম জিজ্ঞেস করবে যে কতটা ড্রিফট হলো, এই ধরনের অঙ্ক করবে। একটা তো করলাম, অনেকে বোঝনি হয়তো, এটা কোনো ব্যাপার না, না বুঝলে কোনো ব্যাপার নয়, ঠিক বুঝে যাবে পরের অঙ্কগুলো করলে। কতটা ড্রিফট হলো, কতটা বিচ্যুতি হলো, কতটা সে সাইডে সরে গেল। আরেকটা কি, আরেকটা সে এখান থেকে এখানে যখন গেল বা নদীটাকে পার করার সময় তার কত টাইম লাগলো। তো নদীকে পার করার সময় যখন টাইমটা বের করবো, আমরা কোন হিসাব ধরবো, যে মানুষটা কোন গতিবেগে যাচ্ছে, ভিএম গতিবেগে, ঠিক। এখান থেকে পার করতে কত টাইম লাগলো, এই বাইরের দূরত্ব তো ধরবো না, আমরা এটা দেখবো মানুষটা অ্যাকচুয়ালি গাড়ির এই পার থেকে ওই পারে গেল, মানে গাড়িটা কতটা চওড়া, 50 মিটার, তো মানুষটাকে তো 50 মিটারই যেতে হলো, মানুষটাকে তো 50 মিটারই যেতে হচ্ছে, ঠিক। সেখানেও তাই, যে জলকে ক্রস করার সময় মানুষকে 50 মিটারই যেতে হবে, তো মানুষটা অ্যাকচুয়ালি খারাপভাবে 50 মিটারই যাবে, কিন্তু নদী থেকে সাইডে নিয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানুষটাকে মেনলি 50 মিটারই সাঁতার কেটে উপরে যেতে হবে, ঠিক। মানুষটা উপর দিকে 50 মিটারই যাবে, বা নদীটা যত চওড়া সে ততটাই সাঁতার কাটবে, এবার নদী ওকে সাইডে সরাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। সে নিজে তার যে গতিবেগ ভিএম আছে, সেই ভিএম গতিবেগে সে নদী যতটা চওড়া ততটাই সে যাবে। হ্যাঁ, তো টাইম কতটা লাগবে, নদীর চওড়া ধরো ডি, নদী কতটা চওড়া সেটা ধরো ডি, নদী কতটা চওড়া সেটা ধরো আমরা কি ধরে নেবো, নদীর চওড়া প্রশ্নে কি যে দেওয়া থাকবে তোমাদের, যাই দেওয়া থাকুক, নদীর চওড়াটাকে আমরা আপাতত ডি ধরে নিচ্ছি, ধরে না নদীর ডি পরিমাণ চওড়া, নদীর ডি চওড়া, তাহলে নদী কতটা চওড়া, ডি পরিমাণ, ঠিক। তাহলে এই ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে ভিএম গতিবেগে মানুষটা, ঠিক। বাইরে থেকে যাই মনে হোক, মানুষটা তো ভিএম গতিবেগে নদীটাকে পার করছে, তাহলে কত টাইম লাগবে, তাহলে টি সমান সমান মিনিমাম টাইম কত লাগবে, সে যদি একদম খারাপ হয়ে যায় তাহলে মিনিমাম টাইম লাগবে, এইদিকে গেলে বেশি টাইম লাগবে, তো তাকে বেশি দূরত্ব যেতে হচ্ছে, সে বাঁকাভাবে সাঁতার কাটলে, এইদিকে সাঁতার কাটলে বেশি যেতে হচ্ছে, ঠিক। তো সে যদি একদম খারাপভাবে সাঁতার কাটে, গাড়িতে যখন যাবে একদম খারাপভাবে যখন যাবে, তখন তুমি তাড়াতাড়ি পৌঁছাবে। তো টি সমান সমান টি মিনিমাম কখন হবে, টি সমান সমান এস বাই ভি, এস মানে কতটা দূরত্ব, ডি ধরেছি, তাহলে ডি বাই ভি, ভি মানে মানুষটা যেটা গতিবেগ, ব্যাস এরকম করে টি বেরিয়ে যাবে। অনেকগুলো অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার মানুষে কেন খারাপভাবে যেতে হবে, কারো মনে যদি চুলবুলি থাকে যে হামকো ম্যাথমেটিক্স আতা হে, हमको सिर्फ मैथमेटिक्स समझ आता है, ये विजुअलाइजेशन चीज हमारे उतना दिमाग में नहीं घुसता। তো তার জন্য একটু ম্যাথমেটিক্স দেখিয়ে দিই। তুমি ধরো জানো না যে তোমাকে কত অ্যাঙ্গেল করে যেতে হবে, তাহলে সেই অ্যাঙ্গেলটা আমরা বের করব। যে নদী এইদিকে যাচ্ছে ভিআর, ভালো কথা, জানে দো। এবার তুমি বলছো যে আমি কোন একদিকে যাবো, আমি কোন দিকে যাবো আমার কিচ্ছু জানি না, যে আমি কোন দিকে যাবো, আমি এইদিকে যাবো, আমার ইচ্ছা হলো যে নদীর সাপেক্ষে আমি থিটা অ্যাঙ্গেল করছি, নদী যেদিকে প্রবাহিত হচ্ছে তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে যদি আমি গতিশীল থাকি তাহলে হয়তো আমি তাড়াতাড়ি পৌঁছাবো। তুমি কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবে এটা তোমাকে হিসাব করতে বলেছে। তো আমি তো বলে দিলাম যে খারাপভাবেই যেতে হবে, গাড়িতে যদি তুমি খারাপভাবে যাও তাহলে তুমি পৌঁছাবে, বাইরে থেকে দেখে মনে হবে তুমি সাইডে সরছো, কারণ গাড়িও সাইডে সরছে। তো নদীর ক্ষেত্রেও তাই, যে নদী যেহেতু প্রবাহিত হচ্ছে, বাইরের লোকের দেখে কি মনে হবে, মনে হবে এরকমই যে তুমি সাইডে যাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি তুমি তো খাড়ায় সাঁতার কাটছো, তাই না, তুমি সাঁতার কাটছো খাড়ায়, নদী সাইডে নিয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তো এটা তো কনসেপচুয়ালি হয়ে গেল। অঙ্কতে দেখাই যে আমি জানি না কোন দিকে গেলে আমার তাড়াতাড়ি হবে, আমি নদীর সাপেক্ষে কত ডিগ্রি করে সাঁতার কাটলে আমি তাড়াতাড়ি পৌঁছাবো আমি জানি না, কিন্তু আমি একটা অ্যাঙ্গেল ধরে নিলাম থিটা। তাহলে এটা যদি ভিএম এটা হয়ে যায়, যে থিটা অ্যাঙ্গেল করে যদি যাও, তাহলে উপর দিকের গতিবেগ কত হয়ে যাবে, উপর দিকের গতিবেগ হয়ে যাবে খাড়া সাইন, তো ভিএম সাইন থিটা, আর এদিক বরাবর গতিবেগটা কত হয়ে যাবে, ভিএম কস থিটা। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি আমাকে এটা বলো, নদীটা ধরো ডি, নদীর কত চওড়া, ডি ধরেছিলাম না, ডি পরিমাণ চওড়া। হ্যাঁ, এবার নদী পার করার ক্ষেত্রে তোমাকে কোন গতিবেগটা সাহায্য করছে, এই যে গতিবেগটা আছে, এই গতিবেগটা তোমার সাইডে নিয়ে যাবে, তুমি নদী পার করতে চাইছো, নদী পার করার ক্ষেত্রে এই গতিবেগটা সাহায্য করবে। হ্যাঁ, তাহলে নদী তুমি পার করছো এই গতিবেগে ভিএম সাইন থিটাতে, কত দূরত্ব, ডি পরিমাণ চওড়া নদী, তাহলে নদী তুমি চওড়া করছো ভিএম সাইন থিটাতে, এটাতে, তাহলে টাইম কত লাগবে, তুমি যেইভাবে অ্যাঙ্গেল করে যাও না কেন, অ্যাঙ্গেল অনুযায়ী এই গতিবেগের মান পাল্টাবে, কিন্তু নদী পার করার ক্ষেত্রে এই গতিবেগটাকে তোমাকে সাহায্য করবে, তুমি বাঁকা যাও বা যেমনই যাও, খাড়া দিকে যে গতিবেগটা আছে সেটা তোমাকে নদী পার করতে সাহায্য করবে, আর অনুভূমিক দিকে যে গতিবেগটা আছে সেটা তোমাকে অনুভূমিক দিকে গতিশীল করবে। যদি উল্টো দিকে থাকতো তাহলে নদী এদিকে টানছে, তুমি এদিকে যাচ্ছ, থেমে থাকতে। দুটো একই দিকে আছে, তাহলে দুটো মিলে এই নদীর গতিবেগ আর তোমার এই গতিবেগ, এই দুজন মিলে এদিকে কাজ করছে, তো তোমাকে দুজন মিলে এদিকে সরাক, এটা তো অনুভূমিক দিকে সরাবে, কিন্তু নদী পার করার ক্ষেত্রে এই গতিবেগে সাহায্য করছে। তাহলে টাইম কত লাগবে, টি সমান সমান এস বাই ভি, এস কত, ডি, যে ডি পরিমাণ দূরত্ব যেতে হবে নদীটা ডি পরিমাণ চওড়া, ভি কত, ভিএম সাইন থিটা, বেশ হয়ে গেল আমাদের অঙ্ক।
হয়ে গেল। এবার টি এর মান কখন কম লাগবে, যে আমি কোন অ্যাঙ্গেল করে, থিটার মান কত হলে টি এর মান সব থেকে কম হবে, যে কত অ্যাঙ্গেল করে গেলে আমার কম সময় লাগবে, তাহলে টিটা কখন মিনিমাম হবে, টি কখন মিনিমাম হবে, যখন এই সাইন থিটার মান সব থেকে কম হবে। সাইন থিটার মান সব থেকে কম কত হতে পারে, সাইন থিটার সব থেকে কম মান কত হতে পারে, তুমি বলে সাইন থিটার সব থেকে কম মান, এক্ষেত্রে এক সেকেন্ড দাঁড়াও, কম মান কেন বলছি, টি এর মান কখন কম হবে, যখন এর মান বেশি হবে, সাইন থিটার মান বেশি হবে। হ্যাঁ, কোনো একটা সংখ্যাকে, এটা একটা সংখ্যা, কোনো একটা সংখ্যাকে বড় সংখ্যাতে ভাগ দিলে আমরা ছোট সংখ্যা পাই। টি এর মান কখন কম হবে, যখন এই নিচে যে হর বসে আছে এই হরটা যখন আমাদের সব থেকে বড় হয়ে যাবে। কোনো একটা সংখ্যাকে বড় সংখ্যাতে ভাগ দিলে ছোট সংখ্যা পাবো। হ্যাঁ, তাহলে টি এর মান সব থেকে ছোট কখন হবে, যখন এটা বড় হবে। এবার মানুষটার গতিবেগ তো ফিক্স, তাহলে সাইন থিটাকে বড় হতে হবে। সাইন থিটার সব থেকে বড় মান কত, ম্যাক্সিমাম মান কত, সাইন থিটার সব থেকে ম্যাক্সিমাম মান 1 হয়। সাইন থিটার মান 0 থেকে সাইন থিটার সব থেকে ম্যাক্সিমাম মান আমাদের কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, ম্যাক্সিমাম মান 1 হতে পারে। তাহলে টি মিনিমামের ক্ষেত্রে টি কখন মিনিমাম হবে, যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে, যখন সাইন থিটা 1 হয়ে যাবে। ডাইরেক্ট করে দিই, সাইন থিটা যখন 1 হয়ে যাবে, ম্যাক্সিমামের ক্ষেত্রে সাইন থিটার ম্যাক্সিমাম মান 1, তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে টি সমান যেমন কি হয়ে যাচ্ছে, ডি বাই ভিএম। হ্যাঁ, ডি/ভিএম, বা আমরা এরকম বলতে পারি, বাদ দাও, টি কখন মিনিমাম হবে, যখন সাইন থিটা 1 হবে। সাইন কত ডিগ্রির মান 1, সাইন কত ডিগ্রির মান 1, থিটা সমান 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1। হ্যাঁ, তারপরে মানুষটাকে 90 ডিগ্রি করে যেতে হবে, যেমন তেমন অ্যাঙ্গেলে গেলে হবে না। নদীর গতিবেগের সঙ্গে 90 ডিগ্রি করে যদি মানুষটা যায় তাহলে সে তাড়াতাড়ি পৌঁছাবে, তখন সময় মিনিমাম হবে। এবার এগুলো কিছু লাগবে না, কিন্তু যাদের একটু অঙ্ক নিয়ে জানতে হয় তাদের জন্য অঙ্ক দিয়ে আমি দেখালাম। বেশ, এবার ঝটপট অঙ্ক করবো, ঝট্টাপাট্টা ম্যাথ করেঙ্গে। চলো, কি বলছে, রিভার ইজ ফ্লোয়িং উইথ স্পিড এত, নদী কত গতিবেগে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। ভালো কথা, চলো তারপর করি। আ ম্যান ক্যান সুইম ইন ফ্লোয়িং রিভার, মানুষ সাঁতার কাটতে পারছে একটা নদীতে, একটা মানুষ সাঁতার কাটছে। ক্যান সুইম ইন ফ্লোয়িং রিভার উইথ স্পিড 10 মিটার পার সেকেন্ড। আ ম্যান ক্যান সুইম ইন ফ্লোয়িং রিভার, মানুষ কত স্পিডে সাঁতার কাটছে, উইথ 10 মিটার পার সেকেন্ড, মানে মানুষটা কত স্পিডে সাঁতার কাটছে সেটা বলে দিয়েছে। নদীতে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত নদীতেই তো সাঁতার কাটছে, তাই না? হ্যাঁ, কিন্তু মানুষটা কত স্পিডে সাঁতার কাটছে, স্পিড অফ ম্যান 10 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। মানুষটা 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ ম্যান বলে দিয়েছে। ভেলোসিটি অফ ম্যান 10 মিটার পার সেকেন্ড। ভালো কথা। ফাইন্ড ড্রিফট, কতটা মানুষটা সরে যাবে ইন কেস অফ মিনিমাম টাইম, মিনিমাম সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে মানুষের ড্রিফট কতটা হবে। কখন সর্বনিম্ন সময় হয় কেবলই জানলাম, মানুষটা যদি একদম খাড়াভাবে নদীটাকে পার করে, মানুষ যদি একদম খাড়াভাবে নদীকে পার করে, মানুষ যদি একদম খাড়াভাবে নদীকে পার করে, একদম খাড়াভাবে যদি নদীকে পার করে, একদম খাড়াভাবে, মানে মানুষটা যদি এইভাবে যায় তাহলে কম সময় লাগে। তো বলেছে যে যদি কম সময় লাগে তাহলে মানুষ খাড়াভাবেই যাবে। তো যদি কম সময় লাগে বা মানুষটা যদি একদম খাড়াভাবে যায় তখন ড্রিফট কত হবে, ড্রিফট কতটা হবে, রিভার কতটা চওড়া, রিভারের উইথ বলে দিয়েছে 60 মিটার, রিভারটা 60 মিটার বলে দিয়েছে। ভালো কথা, রিভারটা 60 মিটার বলে দিয়েছে, যা বলেছে। এই ভিএমটা আমাদের বের করতে হবে, ভিএমটা নয়, আমাদের কি বের করতে বলেছে, ড্রিফট কতটা হবে। তো ভালো কথা দেখার চেষ্টা করো, মানুষের যখনই জলে লাফ দিল, যখনই সে জলে লাফ দিল তার কাছে একটা গতিবেগ তো অটোমেটিক্যালি চলে আসলো। তুমি চলন্ত বাসের মধ্যে লাফ দিয়ে দাঁড়াবে, তো বাসের যেটা গতিবেগ সেটাও তোমার গতিবেগ হয়ে যাবে, তুমি বাসের গতিবেগ আগাতে থাকবে। তো তুমি চলন্ত প্রবাহিত নদীর মধ্যে লাফ দিলে তাহলে নদীর যেটা গতিবেগ সেটা তোমারও গতিবেগ হয়ে যাবে, নদী তোমাকে ওই গতিবেগে নিয়ে যাবে। তাহলে তোমার কাছে একটা গতিবেগ তো আসলে এই যে এইটা, তোমার কাছে আরও একটা গতিবেগ আছে এইটা, তোমার কাছে আরেকটা একটা গতিবেগ কি, যে তুমি নিজে সাঁতার কেটে পার হচ্ছ খাড়াভাবে, ভিএম। তুমি কত স্পিডে সাঁতার কাটে খাড়া হচ্ছে, ভিএম 10 বলেছে, ভিএম এর মান 10 বলে দিয়েছে, ভিএম তোমার 10 বলে দিয়েছে, তুমি 10 করে এদিকে যাচ্ছ, এইভাবে লিখি, ভিএম সমান 10 মিটার পার সেকেন্ড প্রশ্নে বলে দিয়েছে, ঠিক, তুমি 10-এ যাচ্ছ। আচ্ছা, এই বুদ্ধি আমাদের হলো। এবার কি বলছে, নদীটা 60 মিটার, তাহলে ড্রিফট কত হবে। তো তোমার কাছে দুটো গতিবেগ আছে, এইদিকে গতিবেগ, এদিকে গতিবেগ। তো তুমি খারাপভাবে গেলেও নদী তোমাকে সাইডে নিয়ে যাবে, যার জন্য তুমি খারাপভাবে গেলেও তুমি এইভাবে বাঁকা চলে যাবে। নদী বলবে তুই শুধু খাড়া কেন যাচ্ছিস, তোকে সাইডেও আসতে হবে। তো তুমি খাড়া যাবে, নদী তোমাকে সাইডে টানবে, তুমি বাঁকা পথে যাবে, তুমি বাঁকা পথে যাবে, তুমি বাঁকা পথে যাবে, তুমি বাঁকা পথে যাবে। হ্যাঁ, তুমি বাঁকা পথে ধরো গেলে। হ্যাঁ, তো তোমার ড্রিফট কতটা হলো, এই ড্রিফটটা জানতে চেয়েছে। তোমার স্মরণ কতটা হচ্ছে, এই স্মরণটা জানতে চাইছে, তোমার স্মরণটা কত হচ্ছে। কি করে বের করবো, খুব সহজ অঙ্ক দেখার চেষ্টা করো। তুমি বলো আমার এই স্মরণ লাগবে, এই এসটা লাগবে, ড্রিফট, তো ড্রিফট লিখে দাও যে আমার ড্রিফট লাগবে, ড্রিফট এস, ড্রিফট এস, এস সমান ভিটি, যে এইদিকে গতিবেগ আর এইদিকে যেতে কত সময় লাগছে, এদিকে গতিবেগ, এইদিকে গতিবেগটা কত, এইদিকে গতিবেগ, নদীর যেটা গতিবেগ সেটাই তোমার এইদিকে গতিবেগ 20। তোমার অনুভূমিক বরাবর তোমার কতটা স্মরণ হচ্ছে, কতটা ড্রিফট হচ্ছে, সেটা অনুভূমিক বরাবর যেটা গতি সেই গতিবেগটাই দায়ী থাকবে ওই স্মরণের জন্য, এই গতিবেগটাই ওই স্মরণ ঘটাচ্ছে, তাহলে এই গতিবেগ মানে 20। তাহলে ড্রিফট সমান এস সমান ভিটি, ভি ইন্টু টি, 20 ইন্টু টি,
টি এর মান তো জানি না দাদা যে এখান থেকে ওখানে যেতে কত টাইম লাগে, তাহলে উলম্বভাবে বা নদীটাকে পার করতে তোমার কত টাইম লাগছে, নদী পার করার ক্ষেত্রে যে গতিবেগটা কাজ করছে সেটা 10 মিটার পার সেকেন্ড ভিএম। আর এই গতিবেগে তুমি উপরে যাচ্ছ, এই গতিবেগে তুমি কতটা দূরত্ব যাচ্ছ, 60 মিটার যাচ্ছ, তাহলে কতটা টাইম লাগবে, তুমি 60 মিটার দূরত্ব অতিক্রম করছো 10 মিটার পার সেকেন্ডে, তাহলে টাইম কত লাগবে, টি সমান কত হয়ে যাবে, এস বাই ভি, মানে 60 মিটার বাই তুমি কত গতিবেগে নদীকে পার করার চেষ্টা করছো, 10 মিটার, 6 সেকেন্ড, এই 6 মানে এখানে বসিয়ে দেবো, 20 গুণ 6 120। সিম্পল অঙ্ক, ছোট্ট অঙ্ক, তাই না? হ্যাঁ, এই ছোট অঙ্কই তোমাদের আসবে। 120 মিটার। চলো নেক্সট কোয়েশ্চেন, আগলা সওয়াল করতে হে সেম রকম, অনেকগুলো অঙ্কগুলো আমাদের জিনিসটা প্র্যাকটিস হবে। আমি একটু দেখে নিই কি কতক্ষণ ধরে আমি ক্লাসটা করাচ্ছি। আচ্ছা চলো শেষ হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। এবার এখানে আসি, আর রিভার ইজ ফ্লোয়িং ফ্রম ইস্ট টু ওয়েস্ট, একটা নদী প্রবাহিত হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টে। ভালো করে দেখার চেষ্টা করো যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নদী প্রবাহিত হচ্ছে। একটু এঁকে নিই যে এটা আমাদের পূর্ব, এটা আমাদের পশ্চিম, এটা ধরো উত্তর, এটা ধরো দক্ষিণ, ঠিক? তো পূর্ব থেকে পশ্চিম দিকে একটা কি যাচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে অ্যাট এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ডে নদী প্রবাহিত হচ্ছে। আ ম্যান অন সাউথ ব্যাংক, নদীর দুটো পার আছে, দুটো ব্যাংক আছে, এটা সাউথ, তো সাউথ ব্যাংকে আ ম্যান অন সাউথ ব্যাংক অফ রিভার, নদীর দক্ষিণ দিকে একটা মানুষ আছে, ক্যাপেবল অফ সুইমিং, কতটা সাঁতার কাটতে পারে, ক্যাপেবল মানে সে কতটা পারে, তার ক্ষমতা কত, কেমন, সে কতটা জোরে সাঁতার কাটতে পারে, 10 মিটার পার মিনিট, ও মিনিট বলেছে, ও এটাও মিনিট বলেছে, 5 মিটার পার মিনিট বলা আছে, 5 মিটার পার মিনিট বলা আছে। এক সেকেন্ড, চলো 5 মিটার পার মিনিট বলা আছে, তোমরা এগুলো মিনিটে লিখি। তো মানুষটা কত গতিবেগে সাঁতার কাটতে পারে, মানুষটা যেই গতিবেগে সাঁতার কাটতে পারে সেটা আমাদের কত বলেছে, যে মানুষটা যেই গতিবেগে সাঁতার কাটতে পারে, মানুষটা এখানে আঁকলে হলো, যেখানে খুশি আঁকো, এখানে আঁকো, ওখানে আঁকো, তো মানুষটা যেই গতিবেগে সাঁতার কাটতে পারে সেটা কত আমাদের বলেছে, সেটা বলেছে 10 মিটার পার মিনিট, 10 মিটার পার মিনিট, ঠিক আছে? ভালো কথা, সেকেন্ড বলো, ঘন্টা বলো, যা বলো। ইন স্টিল ওয়াটার, মানুষটা এই গতিবেগে সাঁতার কাটছে। ওয়ান টু সুইম অ্যাক্রস দ্য রিভার ইন শর্টেস্ট টাইম, সে অল্প টাইমে সাঁতার কাটতে চাইছে, সে অল্প টাইমে তাড়াতাড়ি সাঁতার কাটতে চাইছে, যে তাড়াতাড়ি সে পৌঁছাতে চাইছে, তাহলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে, বলো? তুমি বলো এখানে কোনো অঙ্কেরই দরকার হচ্ছে না, আমরা জানি নদীকে যদি পার করতে হয় অল্প সময়, তাহলে তাকে একদম অ্যাক্রস দ্য রিভার সাঁতার কাটতে হবে, একদম খাড়াভাবে সাঁতার কাটতে হবে। তো নদী যেদিকে প্রবাহিত হচ্ছে তার সঙ্গে একদম লম্বভাবে সাঁতার কাটতে হবে, মানে দক্ষিণ থেকে উত্তর দিকে, তাকে উত্তর দিকে সাঁতার কাটতে হবে। এটা কোনো অঙ্ক হলো নাকি? ডিউ নর্থ, কোনো অঙ্কই করতে হলো না, এগুলো ভ্যালু এমনি দিয়ে রেখেছে, এগুলো কিছু লাগবে না। তাকে মিনিমাম সময় যেতে গেলে একদম খারাপভাবে যেতে হবে, তার মানে উত্তর দিকে যেতে হবে। এগুলো দিয়েও করা যায় অঙ্ক, কেন করবো, ছবি দিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে। চলো আগলা সওয়াল কি বলছে, আ বোট ইজ সেইলিং। আচ্ছা আর 3টে অঙ্ক আছে আমাদের, এই একটা অঙ্ক আছে, সরি 3টে, চলো আচ্ছা 4টা, আইয়ো কই নেহি, 4টা 5টা, লাস্টে এই পতাকার অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ পতাকার অঙ্ক, এটা ইম্পর্টেন্ট, আমরা করবো, এই অঙ্কটাকে শেষ করি। চলো আর 4-5টা অঙ্ক আছে, ঝটপট খতম করতে হয়, কারণ রাত 12টা বেজে গিয়েছে। আর বোট ইজ সেলিং অ্যাট ভেলোসিটি, একটা নৌকার গতিবেগ দেওয়া আছে, নৌকার গতিবেগ কত দেওয়া আছে, নৌকার গতিবেগ আমি একটা নৌকা আঁকি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একঠো নৌকা হে হামারা, একটা নৌকা আছে, নৌকা কত গতিবেগে গতিশীল, নৌকার গতিবেগ দেওয়া আছে, যে নৌকার গতিবেগ ভেলোসিটি অফ বোট কত দেওয়া আছে, কত দিয়ে দিয়েছে, যে আই যেতে ভেঙে দিয়েছে, ভালো কথা, 3i + 4 যা দিক এটা নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে। উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ও মাটির সাপেক্ষে, বাইরে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, একটু ভালো করে লিখি, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে মাটি থেকে যেই গতিবেগটাকে আমরা দেখতে পাচ্ছি, একটা নৌকা যাচ্ছে, নৌকাটা আসলে কোন গতিবেগে যাচ্ছে জানি না, কিন্তু নৌকার যে গতিবেগ দেখতে পাচ্ছি সেটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে নদীর বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি। বাসে করে কেউ একজন যাচ্ছে, তার আসল গতিবেগ জানি না, সে হয়তো বাসের মধ্যে হাঁটছে, সে কতটা হাঁটছে আমরা জানি না, নদীতে নৌকা কতটা যাচ্ছে জানি না, কিন্তু মাটিতে দাঁড়িয়ে থেকে নৌকাকে কত গতিবেগে যেতে দেখছি সেটা বলা আছে, সেটা কত, 3i + 4j, বা বাইরে দাঁড়িয়ে থেকে বাসের মধ্যে মানুষটা কতটা জোরে হাঁটছে সেটা আমরা দেখতে পাচ্ছি, বাসে মানে একসাথে যাচ্ছে কতটা, যাই হোক মাটির সাপেক্ষে এটা বলে দিয়েছে, হ্যাঁ বললো। অ্যান্ড ওয়াটার ইন রিভার ইজ ফ্লোয়িং উইথ এত ভেলোসিটি, আচ্ছা নদীর গতিবেগ কত, ভিআর বলে দিয়েছে, যে নদীর গতিবেগ বলা আছে -3i - 4j, নদীর গতিবেগ বলে দিয়েছে, ঠিক। এবার তোমাকে জানতে চাইছে যে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য বোট, নৌকার তুমি আপেক্ষিক গতিবেগ বের করো উইথ রেসপেক্ট টু ওয়াটার, জলের সাপেক্ষে নৌকার গতিবেগ বের করতে বলেছে। আচ্ছা জলের সাপেক্ষে নৌকার গতিবেগ মানে হচ্ছে যে জলের মধ্যে নৌকা ছিল,
সেই জলটার সাপেক্ষে নৌকা কত যোগে যাচ্ছে, তার মানে নৌকা আসলে কত স্পিডে যাচ্ছে নিজের শক্তি লাগে সেটা জানতে চেয়েছে। তো জলের সাপেক্ষে নৌকা কত গতিবেগে যাচ্ছে সেটা জানতে চেয়েছে। যে ভেলোসিটি অফ বোট, এটাই আসল জানতে চেয়েছে। ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার বলতে পারি, বা ডাইরেক্ট এটা জানতে চেয়েছে যে জলের সাপেক্ষে রিভারের সাপেক্ষে বোটের ভেলোসিটি বা বোটের ভেলোসিটি একই তো, তাই না? বোটের নিজস্ব ভেলোসিটি একই হয়, আমরা জানি। যে নৌকা আসলে কত গতিবেগে যাচ্ছে সেটা তো নৌকা তো জলের সাপেক্ষে সাঁতার কাটবে, তো জলের সাপেক্ষে নৌকার গতিবেগ বোটের ভেলোসিটি কত এটাই বের করতে বলেছে। কেমন? তো এটা ডাইরেক্ট বি বলতে পারো, আর লেখা দরকার নেই, ডাইরেক্ট বি আমাদের বের করতে বলেছে, সেটা আমাদের বের করতে বলেছে। এবার বোঝার চেষ্টা করো, এই জিনিসটা খুব ইজি, সিম্পল একটা ফর্মুলা নয়, সিম্পল একটা কনসেপ্ট লাগবে। ফর্মুলা তো করা যায় কিন্তু ফর্মুলাতে কনফিউশন আসে, আমি কনসেপ্ট দিয়ে করাই এটা। দেখো কি বলছে, একটা নৌকা আছে, একটা নৌকা, যখনই একটা নৌকা নদীতে চলে আসলো, নৌকা যদি চুপচাপও থাকে নদী নৌকাকে নিয়ে চলে যাবে নদীর যেটা গতিবেগ আছে। তো রিভারের যেটা ভেলোসিটি সেই ভেলোসিটি নৌকার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। তো নৌকা যদি চলাচল নাও করে, নদীর সাপেক্ষে নৌকার যদি কোনো গতিবেগ নাও থাকে, রিভারের সাপেক্ষে বোটের যদি কোনো গতিবেগ নাও থাকে, তবু আমরা বাইরে থেকে গ্রাউন্ড থেকে কি বলবো যে জলের মধ্যে আছে, তাহলে জলের গতিবেগটা ওর কাছে চলে যাবে, সে জলের সাথে ভেসে ভেসে চলে যাবে অত গতিবেগে। তো এর গতিবেগ হয়ে যাবে ভিআর। ঠিক, এবার নৌকার নিজস্ব একটা গতিবেগ আছে, নৌকার নিজেও একটা গতিবেগে হয়তো আগাচ্ছে, এইদিকে আগাক ওইদিকে আগাক যেদিকে আগাক, নৌকা নিজেও একটা গতিবেগে আগাচ্ছে, ভেক্টর রাশি দিয়ে দিই, নৌকা নিজেও একটা গতিবেগে আগাচ্ছে, ভেলোসিটি অফ বোট রয়েছে। ঠিক, ভেলোসিটি অফ বোট, নৌকার নিজস্ব একটা গতিবেগ আছে, আমি এইভাবে আঁকি তাহলে অনেকের বুঝতে সুবিধা হয়, আর কিছু নয়। নৌকার একটা নিজস্ব গতিবেগও আছে, নৌকার একটা নিজস্ব গতিবেগও আছে, নৌকার নিজস্ব একটা গতিবেগও আছে, গতিবেগটা অ্যাঙ্গেল করে থাকতে পারে, যাই থাকুক না কেন, নৌকার একটা নিজস্ব গতিবেগও আছে। তো মাটি থেকে যখন দেখবো, আমি যদি বলি গ্রাউন্ডের রেসপেক্টে বোটের ভেলোসিটি কত, তুমি বলে গ্রাউন্ডের রেসপেক্টে মাটি থেকে আমার মনে হবে যে নৌকার গতিবেগ এই দুটোর যোগফল, যে নৌকার কাছে দুটো ভেলোসিটি আছে, মাটি থেকে দেখতে পাবো, একটা জলের সাপেক্ষে নৌকা যেই গতিবেগে যাচ্ছে নিজে থেকে, আবার জল ওকে যত গতিবেগে নিয়ে যাচ্ছে, দুইজনকে যোগ করতে হবে, দুজনকে যোগ করতে হবে, তাই না? তো আমরা কি বলবো, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মাটির সাপেক্ষে গ্রাউন্ডের সাপেক্ষে বোটের যে ভেলোসিটি দেখতে পাবো সেটা কোনটা দেখতে পাবো, বোটের নিজস্ব যেটা ভেলোসিটি আছে, বা জলের সাপেক্ষে বোটের যেটা নিজস্ব ভেলোসিটি একই জিনিস, বা স্থির জলের সাপেক্ষে বোটের ভেলোসিটি একই জিনিস। তো স্থির জলের সাপেক্ষে বা জলের সাপেক্ষে বা বোটের নিজস্ব ভেলোসিটি এটা তো থাকবেই, তার সাথে নদীরও একটা গতিবেগে আছে, তো নদীও একটা গতিবেগে নিয়ে যাবে, প্লাস নদীরও ভেলোসিটি, নৌকার কাছে দুটো ভেলোসিটি আছে, এই দুটো যোগ হয়ে যাবে, এই দুটো যোগ হয়ে যাবে। ঠিক, ভেক্টর রাশি, তো এদের যোগফল ভেক্টর যোগফলই খাটবে, এই দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকতে পারে, তো ডাইরেক্ট যোগ হবে না, ভেক্টর যোগফল হবে। এখানে তো আমি একই দিকে দিয়েছি, তাই যেমন দিকে থাকো, উল্টো দিকে থাকলেও ডাইরেক্ট যোগ হবে, ভেক্টর যোগফল হবে। দেখেছো কলমটা আমার ভাঙবেই, কলম পড়ে 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 খারাপ হয়ে গেল, সরি। আচ্ছা এখানে আসো, এটা মানে এটা জানতে চেয়েছে কি করে করবো, তাহলে ভেলোসিটি অফ বোট জানতে চেয়েছে, তাহলে ভেলোসিটি অফ বোট সমান সমান কি হয়ে যাবে, ওটা এপারে চলে আসবে, যে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ রিভার। প্রশ্নে এই দুটোর মান বলে দিয়েছে, জাস্ট বিয়োগ করতে হবে, আর কিছুই, জাস্ট বিয়োগ করতে হবে, ব্যাস, আর কিছুই না। কনসেপ্টটা বোঝো কেমন, অনেকে সূত্র দেখায় কিন্তু সূত্রতে তোমার কনফিউশন আসবে, ডাইরেক্ট কনসেপ্ট দিয়ে করো। তাহলে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত বলা আছে, 3i বলা আছে, 3i প্লাস 4j, 3i প্লাস 4j মাইনাস ভেলোসিটি অফ রিভার কত, ভেলোসিটি অফ রিভার বলা আছে মাইনাস 3i মাইনাস 4j, বেশ, এটা আমার হয়ে যাচ্ছে 6i, এটা আমার হয়ে যাচ্ছে 6i প্লাস 8j, নিজে থেকে করো, এটুকু চলে আসবে, 6i প্লাস 8j হয়ে গেল অঙ্ক। পরের প্রশ্ন চলে যাই, চলো আগলা সওয়াল করতে হ্যাঁ, কি বলছে। আচ্ছা, এটা তো একমাত্রিক আপেক্ষিক গতিরই অঙ্ক হয়, এটা একমাত্রিক আপেক্ষিক গতিরই অঙ্ক এখানে দেওয়া আছে, তাই কি বলছে, আ বোট টেক্স 2 আওয়ার্স, একটা নৌকার 2 ঘন্টা টাইম লাগে টু গো 8 কিলোমিটার অ্যান্ড কাম ব্যাক ইন স্টিল ওয়াটার লেক, ইন স্টিল ওয়াটার লেক, যাই হোক একটা ওয়াটার লেক আছে বা নদী আছে বা যাই থাক, লেক থাক নদী থাক যাই থাক, একটা নৌকা আছে, একটা নৌকা আমাদের কাছে আছে, আমাদের কাছে একটা নৌকা আছে, এই নৌকাটা নদীতে বা জলের মধ্যে কোনো একটা লেকের মধ্যে 8 কিলোমিটার যেতে, টু গো 8 কিলোমিটার অ্যান্ড কাম ব্যাক, 8 কিলোমিটার যেতে এবং ওই 8 কিলোমিটারই ফিরে আসতে, এবং ওই 8 কিলোমিটারই ফিরে আসতে, 8 কিলোমিটার যেতে আর 8 কিলোমিটার ফিরে আসতে তার সময় কতটা লাগে, মোট সময় লাগছে 2 ঘন্টা। ঠিক, সে নদীতে একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছে, সে নদীতে একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছে, যে উইথ ওয়াটার ভেলোসিটি অফ এত, আচ্ছা
যখন জলটা স্থির অবস্থায় থাকে, জলটা যখন স্থির অবস্থায় থাকে তখন এই জলটা যখন স্থির অবস্থায় আছে তখন নৌকার কত টাইম লাগছে, নৌকার কত টাইম লাগছে, 2 ঘন্টা লাগছে। যখন জলটা স্থির অবস্থায় আছে, স্টিল ওয়াটার লেক, জলটা যখন স্থির অবস্থায় আছে, হ্যাঁ, তখন নৌকার কত টাইম লাগছে, যে 8 কিলোমিটার গেল, 8 কিলোমিটার ফেরত আসলো, 8 কিলোমিটার যেতে এবং ফেরত আসতে তার সময় লাগছে 2 ঘন্টা। তো নৌকা তো একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছে, হ্যাঁ, তাহলে একই গতিবেগে যাচ্ছে, আসার সময় একই গতিবেগেই আসছে, যেতে আর আসতে যদি 2 ঘন্টা লাগে, দূরত্ব একই, তার মানে ওই 8 কিলোমিটার যেতে ওর টাইম লাগছে 1 ঘন্টা, 8 কিলোমিটার যেতে টাইম লাগছে 8 ঘন্টা, 1 ঘন্টা। আবার একই গতিবেগে আসছিল, তার মানে ওই 8 কিলোমিটার ও ফেরত আসতেও টাইম লাগছে 1 ঘন্টা, 1 ঘন্টা, মোট 2 ঘন্টা হয়ে গেল। যে 8 কিলোমিটার যেতে এবং ফেরত আসতে টাইম লাগে 2 ঘন্টা। জল স্থির আছে, নৌকা অবশ্যই একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছে, তোমার স্থির গতিবেগে যাবে, ত্বরণের গল্প এখানে নেই। তাহলে নৌকা যদি একই স্পিডে যায়, 8 কিলোমিটার গেল, 8 কিলোমিটার আসলো, মোট 16 কিলোমিটার, 16 কিলোমিটারে 2 ঘন্টা লাগছে, তো একই স্পিডে যাচ্ছে, তাহলে প্রথম আর যেতে লাগলো 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা লাগলো। বেশ, প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছে, তো এটা দেখবে যে 2 ঘন্টা যেতে আর আসতে 2 ঘন্টা লাগে, তো যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, একই দূরত্ব, একই গতিবেগে যাচ্ছে, ঠিক। আচ্ছা, তা নৌকার গতিবেগ এখানে বের করে নাও, যে জল যখন স্থির অবস্থায় থাকে, তো স্থির অবস্থায় নৌকার গতিবেগ কত, বা নৌকা অ্যাকচুয়ালি কত গতিবেগে যায়, বা জলের সাপেক্ষে নৌকার গতিবেগ কত, তো ভেলোসিটি অফ বোট বের করে নাও এখান থেকে। ভি ইকুয়ালস এস বাই টি, কত দূরত্ব যাচ্ছে, যে কোনো একটা টাইম নিয়ে নাও, প্রথমটা নিয়ে নিই, যে 8 কিলোমিটার গেল 1 ঘন্টায়, পরের 8 কিলোমিটার 1 ঘন্টায়, তো 8 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, এস বাই টি, তার মানে 8 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা হয়ে গেল। তাহলে নৌকার গতিবেগ আমরা পেয়ে গেলাম। এবার অঙ্ক কি বলেছে, অঙ্কটা এখানেই সমাপ্ত হয়নি, অঙ্কটা এখানেই সমাপ্ত হয় নাই, এখানেই সমাপ্ত হয় নাই। অঙ্কে এবার আসবে টুইস্ট, যে স্থির জলেতে এটা হলো, কিন্তু উইথ ওয়াটার ভেলোসিটি অফ এত কিলোমিটার, এমন একটা জলে আমরা ওটাকে নৌকাটাকে নামিয়ে দিলাম যে জলটা নিজেই 4 কিলোমিটার পার ঘন্টাতে যাচ্ছে, জলটা নিজেই 4 কিলোমিটার পার ঘন্টাতে যাচ্ছে। তো জলের গতিবেগ কত, ভেলোসিটি অফ রিভার কত, ভেলোসিটি অফ রিভার বলে দিয়েছে 4 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা। এবার এই জলে যখন নৌকাটা যাওয়ার চেষ্টা করবে, এই জলে যখন নৌকাটা যাওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, নৌকার গতিবেগ কত, ভেলোসিটি অফ বোট আমরা বের করে নিয়েছি আগের পেজে, হ্যাঁ। তো এবার এখন দ্য টাইম টেকেন ফর গোয়িং আপস্ট্রিম 8 কিলোমিটার অ্যান্ড কামিং ব্যাক, এখন এক্ষেত্রে 8 কিলোমিটার যেতে আর 8 কিলোমিটার আসতে মোট কত সময় লাগবে, 8 কিলোমিটার যেতে 8 কিলোমিটার আসতে মোট কত সময় লাগবে। এবার মজার ব্যাপার, এখানে এখানে যে গতিবেগে যাবে, আসার সময় সেই গতিবেগে কিন্তু সে আসতে পারবে না। এক্ষেত্রে কেমন, কেন এমনটা বললাম দেখার চেষ্টা করো, যে যখনই, আচ্ছা এখানে দেখার চেষ্টা করো, টাইম টেকেন ফর গোয়িং আপস্ট্রিম 8 কিলোমিটার, আপস্ট্রিম মানে যেই দিকে নদীটা যাচ্ছে সেই দিকে নয়, তার উল্টো দিকে, তার উল্টো দিকে। আচ্ছা, আপস্ট্রিম মানে যেদিকে নদী, যেই দিক থেকে নদী আসে সেই দিকে। ডাউনস্ট্রিম মানে যেই দিকে নদী প্রবাহিত হচ্ছে সেই দিকে। তো আপস্ট্রিম উল্টো দিকে আসছে, কোনো ব্যাপার না, উল্টো দিকে যাচ্ছে, কোনো ব্যাপার না, ভেলোসিটি অফ বোট। যাই হোক, উল্টো দিকে সেম 8 কিলোমিটার যাবে, 8 কিলোমিটার ফেরত আসবে। এখানে দেখার চেষ্টা করো, যখন নদীর গতিবেগ ওই দিকে, বোটের গতিবেগ এই দিকে, বাইরে থেকে যখন আমরা হিসেব করব যে 8 কিলোমিটার গেল আর 8 কিলোমিটার আসলো, তো যাওয়ার সময় এর গতিবেগ কত হবে, নদীর সঙ্গে যখন উল্টো দিকে যাচ্ছে তখন এর যেটা গতিবেগ হয়ে যাবে, যে আপস্ট্রিমের ক্ষেত্রে আমরা এখানে হিসেব করি, যে আপস্ট্রিমের ক্ষেত্রে আগে হিসেব করি, আপস্ট্রিমের ক্ষেত্রে যে নদীর জল যেদিকে প্রবাহিত হচ্ছে তার উল্টো দিকে আসে, উপর দিকে, নদীর উপর দিকে হচ্ছে, নদী তো উপর থেকে নিচে যায়, আপ থেকে ডাউনে যায়, তো আপে সে যাচ্ছে, উপর দিকে উঠছে। তো আপস্ট্রিমের ক্ষেত্রে গ্রাউন্ডের রেসপেক্টের ভেলোসিটি, আপস্ট্রিমের ক্ষেত্রে কত টাইম লাগবে, টি সমান সমান এস বাই ভি, কত দূরত্ব যাচ্ছে, 8 কিলোমিটারই যাচ্ছে, 8 কিলোমিটারই যাচ্ছে। আর এই 8 কিলোমিটার যখন যাচ্ছে সে, তার ভেলোসিটি কত হয়ে যাচ্ছে, 8 কিলোমিটার যাওয়ার ক্ষেত্রে ওর ভেলোসিটি কত হয়ে যাবে, টি সমান সমান এস বাই ভি, 8 কিলোমিটার যাবে, ভি কত হয়ে যাবে, ভি, দুটো ভি আছে এর কাছে, এর জলের মধ্যে যেহেতু আছে তার মানে জলের গতিবেগটাও এর কাছে চলে এসছে, ভি আর, হ্যাঁ ভি আর। তো এর কাছে দুটো গতিবেগ আছে, একটা নদীর গতিবেগ, ওইদিকে নদী ওইদিকে নিয়ে যাচ্ছে, সে আরো গতি শক্তি লাগিয়ে এদিকে আসছে, তাহলে ভিবি মাইনাস ভি আর হয়ে যাবে। এই নৌকার আসল গতিবেগ কত হয়ে যাবে, দুটো গতিবেগ উল্টো দিকে আছে, সে ভিবি গতিবেগে আসার চেষ্টা করছে, নদী ওকে ওইদিকে ঠেলছে, তাহলে ওর যেটা আসল গতিবেগ হবে সেটা ভিবি থেকে ভি আর বাদ দিতে হবে, মানে এক্ষেত্রে ওর গতিবেগটা কত হয়ে যাবে, আমরা যদি বাইরে থেকে দেখার চেষ্টা করি, ওর গতিবেগ যেটা হয়ে যাবে ভিবি মাইনাস ভি আর, হিসেব করো এটা কত আসছে, ভিবি মাইনাস ভি আর 8 বাই, ভিবির মান আমরা আগের লাইনে বের করে নিয়েছি, ভিবির মান আমাদের কত ছিল, 8 ছিল, আর ভি আর আমাদের 4, তাহলে 8/4 মানে 2 সেকেন্ড, এখানে তো 2 সেকেন্ড টাইম লাগলো, সরি এলো কিমি পার ঘন্টা ছিল, তাহলে 2 ঘন্টা টাইম লাগলো, 2 ঘন্টা,
আচ্ছা, ডাউন স্ট্রিমে কতটা লাগবে? ডাউন স্ট্রিমে কত? এগুলো মিনিটে আছে না, তো 2 ঘন্টা মানে 120 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট, ঠিক। তো ওপরে আসতে এতটা লাগলো। ডাউন স্ট্রিমে কতটা লাগবে? ডাউন স্ট্রিমে কতটা টাইম লাগবে? এটা টি আপ দিয়ে দিই, এটা টি ডাউন স্ট্রিমে ওই ফেরতই আসবে, 80 কিলোমিটারই আসতে হবে। বাইরে থেকে আমরা কি দেখবো? বাইরে থেকে দেখবো ও 80 কিলোমিটার আসলো, 80 কিলোমিটার গেল। আসার সময় ওর গতিবেগটা একটু কমে গিয়েছিল, কারণ নদী ঠেলছিল, হ্যাঁ। কিন্তু যখন সে ডাউন স্ট্রিমে যাবে, তখন ওর যেটা গতিবেগ আছে, ওর যখন এইদিকে যখন গতিবেগে যাবে, যখন ডাউন স্ট্রিমে যাবে, তো ও নিজে যে গতিবেগে যাবে, ওর নিজের একটা গতিবেগ আছে ভিবি, ভেলোসিটি অফ বোট। আবার নদীও ওইদিকে আছে, নদীও ওকে ঠেলবে। তো ডাউন স্ট্রিমের ক্ষেত্রে ওর নিজস্ব গতিবেগ আর নদীর গতিবেগ যোগ হয়ে যাবে। তো ডাউন স্ট্রিমে এটা যোগ হয়ে যাবে। এটা একটু কনসেপ্ট, যে 8/8 কিলোমিটারই তাকে যেতে হচ্ছে, কিন্তু যাওয়ার সময় ওর কাছে দুটো ভেলোসিটি আছে, যেদিকে ও যাচ্ছে নদীও ওইদিকে, আসার সময় উল্টো দিকে ছিল, ওই জন্য মাইনাস হয়ে গেল। কিন্তু একই দিকে গতিবেগ আছে ওর উপরে দুটো গতিবেগ কাজ করছে একই দিকে, তাহলে যোগ হয়ে যাবে। ভেলোসিটি অফ বোট প্লাস ভেলোসিটি অফ রিভার, 8/12 হয়ে যাবে, 12 হয়ে যাবে, তাই না? 8 যোগ 4 12, 8/12, 4 2 8, 3 2/3 ঘন্টা। মিনিটে করো 60 দিয়ে গুণ করে দাও, 60 দিয়ে গুণ করে দাও। মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করে দাও, 60 দিয়ে গুণ করে দাও, ব্যাস। 3 2 6, 40 মিনিট। তাহলে টোটাল টাইম কত হয়ে যাবে? টোটাল টাইম কত হয়ে যাবে? টোটাল টাইম, যেতে টাইম বেশি লাগলো 120 মিনিট, কারণ যাওয়ার সময় স্লো গিয়েছে, নদী তো ধাক্কা মারছিল। তো 120 আর 40, 120 যোগ 40, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 160 মিনিট। 160 মিনিট অপশন সিতে আছে। চলো পরের কোশ্চেন। আচ্ছা, এই দুটো একটু কনসেপচুয়াল কোশ্চেন, তারপর আমরা ইয়ের অঙ্কটা, লাস্ট অঙ্ক করবো, পতাকার অঙ্ক। দেখো কি বলছে, ফ্লো অফ রিভার ইজ 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো নদী 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, একটা মানুষ কত অ্যাঙ্গেলে করে, কোশ্চেনে জিজ্ঞেস করেছে একটা মানুষ কত অ্যাঙ্গেলে করে যদি 10 মিটার পার সেকেন্ডে যায়, মানুষটা 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে সে কত অ্যাঙ্গেলে গেলে দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ, যাতে তার জিরো ড্রিফট হয়। বোঝে, যাতে জিরো ড্রিফট হয়, মানে যেখান থেকে যাওয়া শুরু করেছে তার এক্স্যাক্ট অপোজিটে সে পৌঁছাতে চাইছে, যেখান থেকে যাওয়া শুরু করলো তার এক্স্যাক্ট অপোজিট সাইডে যেতে চাইছে, কোনো ড্রিফট হবে না, কোনো সাইডে সরবে না, এক্স্যাক্ট অপোজিট সাইডে যদি যেতে চায়, যদি জিরো ড্রিফটে সে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে কত অ্যাঙ্গেল করে যেতে হবে? তার গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, কত অ্যাঙ্গেল করে যেতে হবে? অপশন দেওয়া রয়েছে, ভিডিওটাকে পজ করো আর অপশন মেলাও। এই মুহূর্তে অঙ্ক করে নিয়ে অপশন মেলাও, চলো ভিডিও পজ করো। আই হোপ তুমি মিলে নিয়েছো, ভিডিও পজ করে মিলে নিয়ে অঙ্ক। সাইন ইনভার্স 2 এরকম কিছু এসেছে, হ্যাঁ, সাইন ইনভার্স 2 মানে সাইন থিটার মান 2 এসেছে হয়তো, সাইন থিটার মানে 1 থেকে বেশি হয় না, 2 কেন হয়ে যাচ্ছে? তার মানে 2 হয়ে যাচ্ছে, মানে এটা নান অফ দিস, মানে এই ঘটনা সম্ভব না, মানুষটা জিরো ড্রিফটে যেতেই পারবে না। কেন? এবার অঙ্কটা দেখার চেষ্টা করো, নিজে থেকে আই হোপ চেষ্টা করেছো। এটা 10 মিটার পার সেকেন্ড, মানে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 10 cos থিটা, এটা হয়ে যাবে 10 cos থিটা, থিটার মান যাই হোক না কেন, আর এদিক বরাবর 10 sin থিটা, এদিক বরাবর 10 sin থিটা, হ্যাঁ 10 sin থিটা, হ্যাঁ। যদি ড্রিফট জিরো হতে হয়, একদম খারাপভাবে যেতে হয়, তাহলে 10 sin থিটা আর 20 মিটার পার সেকেন্ড এই দুটো সমান হতে হবে। এই দুটো একে অপরকে যদি ক্যান্সেল করে দেয়, তাহলে সে সোজা চলে যাবে 10 cos থিটা। তারপরে 10 sin থিটা সমান 20 হওয়ার কথা, এইভাবে তুমি করলে 10 sin থিটা সমান 20, তার মানে sin থিটা সমান 2, sin থিটা সমান 2। মজার ব্যাপার, এখান থেকে sin থিটা কোনো মানই পাবে না, কারণ সাইন থিটার মান কোনোদিন 2 হতে পারে না, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে, 2 কোনোদিন হতে পারে না, সাইন থিটার মান 2 কোনোদিন হতে পারে না। তো এখান থেকে থিটার মান তুমি যেটা বেরো যদি করো, যে থিটার সমান সাইন ইনভার্স 2, এটা ভুল, এখান থেকে কোনো অ্যাঙ্গেলের মানই পাবে না, সাইন থিটার মান কোনোদিন 2 হয় না, তো কোনো অ্যাঙ্গেলের মানই পাবে না। তার মানে তুমি যেই অ্যাঙ্গেল করেই যাও না কেন, জিরো ড্রিফটে তুমি যেতেই পারবে না, তোমার ড্রিফট কিছু হবেই। দাদা কেন হবে ড্রিফট, কেন হচ্ছে না? আমরা তো অঙ্কের সাহায্যে বুঝলাম, এবার একটু ফিজিক্সের সাহায্যে বুঝি, মানে একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করি, ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, দেখার চেষ্টা করো। আমি দুইভাবে বোঝাচ্ছি। আগে এইভাবে বোঝাই, মানুষটা 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এই 10 মিটার পার সেকেন্ড গতিবেগটার দুটো উপাংশে তুমি ভেঙেছো, লম্ব উপাংশ। এই লম্ব উপাংশ দুটোর মান, এর মানও 10-এর থেকে কম হবে, এর মানও 10-এর থেকে কম হবে, কারণ লম্ব উপাংশ দুটোর মান মেন ভেক্টরের থেকে কম হয়, লম্ব উপাংশের মান। এটা যদি 10√2 হয়, এটা 10 হয়, এটা 10 হয়, মানে এই দুটোকে যোগ করলে এটা পাওয়া যাবে। এই উপাংশের মান 10-এর থেকে কোনোদিনই বেশি হতে পারবে না। মেন গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, তাকে একটা উপাংশে ভেঙেছি, এই উপাংশের মান 10-এর থেকে বেশি হতে পারবে না। নদীর গতিবেগ 20 আছে, তো নদী যদি 20 মিটার পার সেকেন্ডে যায়,
তোমাকে এখানে উল্টো দিকে 20 মিটার পার সেকেন্ডে যেতে হবে, কিন্তু তোমার উপাংশ তো 10-এর থেকে বেশি হচ্ছে না। তার মানে নদী তোমাকে 20 মিটার পার সেকেন্ডে টানছে, তুমি 10-এর থেকে কম গতিবেগে যাচ্ছ, আলটিমেটলি তুমি ওইদিকে চলে যাবে, তাই না? হ্যাঁ, তো তোমাকে এখানে স্থির থাকতে গেলে 20 মিটার পার সেকেন্ডে যেতে হবে, 20 থেকে বেশি যেতে হবে, কিন্তু তুমি নিজেই যাচ্ছ 10 মিটার পার সেকেন্ডে। তো নদীর যা গতিবেগ তার থেকে বেশি গতিবেগে তোমাকে যেতে হতো, তোমার গতিবেগ কম, আর কম গতিবেগে যদি যাও তাহলে তুমি তো অটোমেটিক্যালি সাইডে সরে যাবে। নদী তোমাকে 20 মিটারে টানছে আর তুমি 10-এর থেকেও কমে আসছো, তো নদী তোমাকে ওইদিকে নিয়ে চলে যাবে, তোমার ড্রিফট হয়ে যাবে। এটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বুঝতে পারি, দেখার চেষ্টা করো। হিসেব অনুযায়ী কি হওয়ার কথা, যে এই দিকের গতিবেগ আর এই দিকের গতিবেগ শূন্য সমান সমান হওয়ার কথা। তাহলে এই দিকের গতিবেগ যদি 20 হয়, এই দিকের গতিবেগটা 20 হওয়ার কথা, এদিকটাও 20 হওয়ার কথা, তার মানে এটা 20 হওয়ার কথা, এটা 20 মানে এটাও 20 হওয়ার কথা, এই বাহুটা দৈর্ঘ্য 20 হওয়ার কথা। হ্যাঁ, এটা 20 হওয়ার কথা। আর এটা এটা এর মান কত, এর মান কত হবে? আচ্ছা, এর মান তো 10 বলে দিয়েছে, এর মান তো 10 বলে দিয়েছে, তাই না? এর মান 10, এর মান 20। এবার দেখার চেষ্টা করো, একটা ত্রিভুজের অতিভুজের মান 10 কিন্তু লম্বের মান 20, এটা কোনোদিন সম্ভব? যে লম্বটাই ছোট, লম্বটাই বড় আর অতিভুজটাই 10, এটা কোনোদিন সম্ভব নয়। তো এক্ষেত্রে তুমি পাবেই না, অঙ্কটাই ভুল, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? নান অফ দিস নট পসিবল, অপশন ডি। এবার ভিডিওটাকে পজ করে এই পরেরটা করার চেষ্টা করো, ভিডিওটাকে পজ করে এই পরেরটা করার চেষ্টা করো। করো এটাকে। আই হোপ এটাকে করতে গিয়ে এটাকে হয়তো নান অফ দিস বলেছো, কিন্তু যদি নান অফ দিস বলে দাও তাহলে তোমার কনসেপ্ট ভুল, এটা 90 ডিগ্রি হবে। কোশ্চেনটা পড়ার চেষ্টা করো। বলছে ফ্লো অফ রিভার ইজ 200 মিটার পার সেকেন্ড। নদী আমাদের 200 মিটার পার সেকেন্ডে গতিশীল আছে, নদী 200 মিটার পার সেকেন্ডে গতিশীল আছে। হ্যাঁ, আ ম্যান ক্যান সুইম ইন রিভার, একটা মানুষ নদীতে সাঁতার কাটছে উইথ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, মানুষ 10 মিটার পার সেকেন্ডে সাঁতার কাটছে। দেন ফাইন্ড অ্যাঙ্গেল, কতটা অ্যাঙ্গেল করে মানুষটা যদি সাঁতার কাটে তাহলে ওই নদীটাকে পার করতে মানুষের সব থেকে কম টাইম লাগবে। আমরা একটু আগে কনসেপ্ট শিখলাম, এখানে কোনো অঙ্ক করারই দরকার নেই। কোনো একটা মানুষ যদি নদীকে কম সময়ে পার করতে চায় তাকে একদম খাড়াভাবে যেতে হবে। নদীকে যদি কম সময়ে ক্রস করতে হয় তাহলে আমাদের একদম খাড়াভাবে সাঁতার কাটতে হবে, খাড়াভাবে সাঁতার কাটতে হবে। হ্যাঁ, এটা ঠিক, তুমি খাড়াভাবে সাঁতার কাটতে গিয়ে নদী তোমাকে সাইডে বেঁকিয়ে নিয়ে চলে যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাকে তো খাড়াভাবে সাঁতার কাটতে হবে, তাই না? তো নদী যেদিকে প্রবাহিত হচ্ছে তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি যদি সাঁতার কাটো তাহলে তুমি তাড়াতাড়ি পৌঁছাবে। গাড়ি দিয়ে দেখিয়েছিলাম, এখানে গাড়ি দিয়ে বুঝিয়েছিলাম, গাড়ি দিয়ে বুঝেছিলাম যে গাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে তোমাকে খাড়াভাবে যেতে হবে। বাইরে থেকে দেখলে মনে হবে তুমি বাঁকা যাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি গাড়ির ভেতরে তুমি খাড়া যাচ্ছ। তো ওটাই, যে আমাকে যদি নদীটাকে কম সময়ে অতিক্রম করতে হয় তো আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো অঙ্ক না করে এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। লাস্ট অঙ্ক আজকে, এটা একটা পতাকার অঙ্ক। পতাকার অঙ্ক একটু বোঝার আগে একটা কনসেপ্ট বুঝে নাও, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমার কাছে কিছু কি আছে এই মুহূর্তে দেখার চেষ্টা করো। ধরো একটা নৌকা আমাদের আছে এরকম, এই নৌকার একটা এই নৌকার সাথে একটা পতাকা লাগানো আছে, ঝান্ডা লাগানো আছে, একটা লাঠি আছে কিছু, আর এর সঙ্গে একটা পতাকা লাগানো আছে। ঠিক, যখন নৌকাটা চুপচাপ অবস্থা থাকে পতাকা উড়বে না, পতাকা উড়বে না, পতাকা কি হবে? এরকম পড়ে থাকবে, নিচের দিকে নেতিয়ে থাকবে এরকম। হ্যাঁ, নেতিয়ে থাকবে, পতাকা উড়বে না। হ্যাঁ, এবার যদি হাওয়া এদিকে প্রবাহিত হয়, যদি এইদিকে হাওয়া প্রবাহিত হয় তাহলে সিম্পলি তুমি বলে দেবে যে এদিকে হাওয়া প্রবাহিত হচ্ছে, যে হাওয়া এদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমার পতাকাটা এদিকে উঠবে, পতাকাটা এদিকে উঠবে। হ্যাঁ, এবার ধরো হাওয়া হচ্ছে না, ধরে নিলাম হাওয়া হচ্ছে না, ধরো হাওয়ার কেস এটা একটা গেল, এটা একটা হাওয়ার কেস গেল, যে এইদিকে হাওয়া প্রবাহিত হচ্ছে, এদিকে ভেলোসিটি অফ এয়ার এইদিকে কাজ করছে, ভেলোসিটি অফ এয়ার এইদিকে কাজ করছে। আমরা আরেকটা কেস নিয়ে নিই, ধরো আমরা আরেকটা কেস নিয়ে নিই, এটাকে বের করে আনি, আরেকটা কেস নিয়ে নিই এইদিকে। ধরো হাওয়া হচ্ছে না, কোনো হাওয়া হচ্ছে না, এবার নৌকাটা সামনের দিকে আগাচ্ছে। তো যদি নৌকাটা সামনের দিকে আগায় পতাকা কোন দিকে উঠবে? কোনো হাওয়া হচ্ছে না। নৌকা যখন সামনে যাওয়ার চেষ্টা করবে পতাকা কিন্তু সামনের দিকে যাবে না। নৌকা যদি সামনের দিকে যাওয়ার চেষ্টা করে পতাকা পেছন দিকে উঠবে, উল্টো ঘটনা ঘটবে। নৌকা সামনের দিকে যাবে, পতাকা পেছন দিকে উঠবে। বাড়িতে তুমি নিজের হাতে কোনো একটা রুমাল নিয়ে নাও, কোনো একটা গামছা নাও, আমার কাছে এই মুহূর্তে কিছু নেই, পাচ্ছি না, তো রুমালটাকে নর্মাল ধরে রাখো, ঝুলে থাকবে। তুমি যখন এইদিকে যাওয়ার চেষ্টা করবে দেখবে রুমালটা পেছন দিকে উঠছে, তোমরা যেই দিকে যাবো পতাকা তার পেছন দিকে উঠবে। কোনো একটা গাড়ির সাথে ঝান্ডা লাগানো আছে, গাড়ি যখন সামনে আগাবে পতাকা পেছন দিকে উঠবে। হ্যাঁ, তো এই দুটো কেস আমরা দেখতে পাচ্ছি। যখন হাওয়া প্রবাহিত হবে হাওয়া কি করবে? যেই দিকে হাওয়া পতাকাটাকে সেই দিকে উড়াবে। কিন্তু যদি নৌকাটা যাওয়ার চেষ্টা করে, কোনো হাওয়া নেই, ধরো শুধু মাত্র নৌকা যাচ্ছে, তো যেই দিকে নৌকা যাবে পতাকা তার উল্টো দিকে উড়বে। এবার আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কে দুটো জিনিসই হবে, যে হাওয়াও চলবে, নৌকাও যাবে, যেই দিকে হাওয়া যাচ্ছে তার সঙ্গে অন্যদিকে বাঁকাভাবে নৌকা যাবে, তাহলে পতাকা কোন দিকে উড়বে, এরকম একটা অঙ্ক। অঙ্কটা দেখে কঠিন মনে হলো, সিম্পল অঙ্ক, কোনো কাটাকাটি করার দরকার নেই, ছবি আঁকলে অঙ্কটা হয়ে যাবে। আগে অঙ্কটা পড়ি কি বলছে দেখো। বলছে আ বোট মুভিং টুয়ার্ডস ইস্ট, একটা নৌকা পূর্ব দিকে যাচ্ছে উইথ ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড। চলো ছবি আঁকো। একটা নৌকা আছে আমাদের, চলো সিম্পলি এরকম আঁকছে, আমাদের এরকম নৌকা। আচ্ছা চলো নৌকাটা এঁকে দিই, নৌকা ফোকা আঁকার দরকার নেই, এমনি সিম্পলি করলেও হয়ে যাবে। যে একটা নৌকা আছে, নৌকাটা
4 মিটার পার সেকেন্ড গতিবেগে 1 সেকেন্ডে 4 মিটার চলে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে। একটু উত্তর পূর্ব দক্ষিণ একটু এঁকে নি, যেটা আমাদের এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা আমাদের দক্ষিণ। তো নৌকা পূর্ব দিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ডে উইথ রেসপেক্ট টু স্টিল ওয়াটার। ভালো কথা, নদীর সাপেক্ষে সে 4 মিটারের নৌকা আগাচ্ছে পূর্ব দিকে। অ্যান্ড রিভার ইজ ফ্লোয়িং, নদী কোন দিকে প্রবাহিত হচ্ছে? টুয়ার্ডস নর্থ। নদী প্রবাহিত হচ্ছে উত্তর দিকে, মানে নদী উল্টো দিকে আছে, নদী এই দিকে আছে, নদী আমাদের এই দিকে প্রবাহিত হচ্ছে, নদী এই দিকে আছে, ঠিক। তো নদী প্রবাহিত হচ্ছে এই দিকে। তো নৌকা যখন নদীর ওপর থাকবে, নদী কি করবে? নৌকাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে উত্তর দিকে। তাহলে এই নৌকার উপরে আরেকটা গতিবেগ কাজ করবে উপর দিকে। তাহলে নদীর ভেলোসিটি কত? ভেলোসিটি অফ রিভার কত? ভেলোসিটি অফ রিভার বলে দিয়েছে যে নদী উত্তর দিকে প্রবাহিত হচ্ছে 2 মিটার পার সেকেন্ডে, 2 মিটার পার সেকেন্ডে। খালি কনসেপ্ট লাগবে, এগুলো কোনো মান লাগবে না, ডাইরেক্ট অঙ্ক হবে। দেখো এত বেগে যাচ্ছে। অ্যান্ড দ্য উইন্ড, এবার হাওয়াও প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এই নৌকার সাথে একটা পতাকা আগে লাগিয়ে দিই, একটা পতাকা আগে লাগিয়ে দিই, তাই না? এর সাথে একটা পতাকা আছে, এর সাথে একটা পতাকা আছে, এরকম ধরো এরকম একটা পতাকা আছে, এটা ডানটি আছে, এর সঙ্গে একটা পতাকা ঝুলে আছে, ঠিক। তো আমাদের অঙ্ক এটাই যে পতাকা কোন দিকে, প্রথমে পতাকা ধরো নড়ছে, হ্যাঁ। তো নৌকা যদি এদিকে যাওয়ার চেষ্টা করে, নৌকা এদিকে যাওয়ার চেষ্টা করলে পতাকা এইদিকে ওড়ার চেষ্টা করবে, কিন্তু নদী আবার ওইদিকে টানছে, তো পতাকা আবার এইদিকেও আসার চেষ্টা করবে। আবার হাওয়াও হচ্ছে এখানে, এখানে আবার হাওয়াও হচ্ছে বলেছে। চলো এবার হাওয়াটা দেখি, হাওয়া কোন দিকে হচ্ছে দেখি। কিদার গিয়া অঙ্কটা বলছে অ্যান্ড উইন্ড ইজ ব্লোয়িং, হাওয়া প্রবাহিত হচ্ছে টুয়ার্ডস নর্থ উইথ ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড। মানে ওই নর্থের দিকে হাওয়াও প্রবাহিত হচ্ছে, এই দিকে হাওয়া প্রবাহিত হচ্ছে। ভেলোসিটি অফ এয়ার কত? 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি অফ হাওয়া এইদিকে, ঠিক। দ্য ডিরেকশন অফ দ্য ফ্ল্যাগ, কোন দিকে পতাকাটা? দ্য ডিরেকশন অফ দ্য ফ্ল্যাগ, পতাকার দিক কোন দিকে হবে? ব্লোন, পতাকা কোন দিকে উড়বে? ওভার বাই দ্য উইন্ড হোস্টেড অন দ্য বোট ইজ। আচ্ছা যাই হোক, এত কিছু যদি হয় তাহলে এই অবস্থায় পতাকাটা কোন দিকে উড়বে? পতাকাটা কোন দিকে উড়বে আগে করে দেওয়া আছে যে উত্তর পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে, নাকি পূর্ব দিকের সঙ্গে tan ইনভার্স 1/2 অ্যাঙ্গেল করে, নাকি উত্তর দিকে পতাকা উড়বে? কোন দিকে উড়বে? আমরা যদি দেখার চেষ্টা করি, এই যে নৌকা আছে বা এই যে পতাকা আছে, এর উপর অনেকগুলো গতিবেগ কাজ করছে। এই দিকে একটা গতিবেগ, ওই দিকে একটা গতিবেগ, চারিদিকে অনেকগুলো গতিবেগ আছে, তাই না? এর উপর অনেক দিকে অনেকগুলো গতিবেগ কাজ করছে। বেশ, তো এই গতিবেগগুলোকে আমরা এক এক করে ভাগ করার চেষ্টা করি, গতিবেগগুলোকে এক এক করে ভাগ করার চেষ্টা করি। সবার প্রথমে দেখি যে পতাকার উপর বা নৌকার উপরে প্রথমে কোন দিকে, প্রথমে হাওয়াটাকে এনো না, আগে হাওয়া আনার দরকার নেই, আগে হাওয়া আনার দরকার নেই। যদি আমরা আগে হাওয়াটাকে না আনি, আমরা দেখতে পাচ্ছি এই নৌকার ওপর বা পতাকার ওপরে একটা 4 মিটার পার সেকেন্ড এই দিকে আছে, একটা 4 মিটার পার সেকেন্ড এই দিকে কাজ করছে, আর একটা এইদিকে কাজ করছে। প্রথমে হাওয়া আনার দরকার নেই, কেমন? যে নদী এইদিকে, নৌকা এইদিকে যাচ্ছে, নদী ওইদিকে যাচ্ছে, তাহলে এই দুইজনের যে যোগফল পাবো, ভালো করে দেখার চেষ্টা করো, এই দুইজনের যে যোগফল পাবো, এটা আর এটা, এই দুইজনের যে যোগফল হবে, এই দুজনের ফলে নৌকা আসলে কোন দিকে যাবে? নৌকা এইদিকে যাওয়ার চেষ্টা করছিল, নদী ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নৌকা এইদিকে, নদী ওইদিকে, তো আমি নৌকাটা এরকম মাঝখান দিয়ে চলে যাবে, নৌকাটা অ্যাকচুয়ালি এদিকে মাঝখানে যাবে। তো এটা নৌকার ভেলোসিটি আমাদের হয়ে গেল, এটা আমাদের নৌকার ছবিটা হয়ে গেল যে নৌকা আমাদের এইদিকে যাবে, আসলে হাওয়া এখনো আনবে না, ঠিক। তো অ্যাকচুয়ালি নৌকার উপরে দুটো গতিবেগ থাকার কারণে নৌকাটা মাঝখান দিয়ে যাবে, হ্যাঁ। এবার নৌকা যদি এই দিকে যায়, পতাকা কোন দিকে উড়বে? নৌকা যদি এই দিকে যায়, পতাকা কোন দিকে? তুমি বলে পতাকা এই দিকে উড়বে। নৌকা যেদিকে যাবে পতাকা তার উল্টো দিকে উড়বে, তাই না? কেবলই দেখালাম, নৌকা যেদিকে যাবে পতাকা তার উল্টো দিকে উড়বে, হ্যাঁ। তাহলে নৌকা এইদিকে যাচ্ছে, পতাকাটা কোন দিকে উড়বে? পতাকাটা এইদিকে উড়বে, পতাকাটা আমাদের এইদিকে উড়বে। তো পতাকাটা আমরা এইদিকে এঁকে দিই যে পতাকাটা আমার এই দিকে উড়বে। তো পতাকার গতিবেগ কত হয়ে যাচ্ছে? পতাকার গতিবেগ এইদিকে হয়ে যাচ্ছে, পতাকার গতিবেগ এইদিকে হয়ে যাচ্ছে, পতাকার গতিবেগ আমাদের এইদিকে, পতাকাটা এইদিকে আসবে, ঠিক। আচ্ছা, এখানে তোমাদের এইভাবে বুঝতে একটু অসুবিধা হবে, আমরা এইভাবে করার চেষ্টা করি ব্যাপারটাকে, দাঁড়াও, এইভাবে বুঝতে একটু অসুবিধা হবে। পতাকার উপর কয়টা গতিবেগ কাজ করবে? তুমি বলে পতাকার উপর যদি শুধু পতাকার গতিবেগটাকে আমরা রাখি, হ্যাঁ, তাহলে ব্যাপারটা সোজা হয়ে যাবে যে পতাকার উপর কোন দিকে গতিবেগ প্রযুক্ত হবে বা পতাকা কোন দিকে উড়বে। যখন এবার দেখার চেষ্টা করো, যখন নৌকাটা এইদিকে যদি যাওয়ার চেষ্টা করে, নৌকা যদি ওইদিকে যায়, তাহলে পতাকা পেছন দিকে উড়বে, মানে পতাকার ওপর বল প্রযুক্ত হবে এইদিকে, এইদিকে দেখার চেষ্টা করো, 4, এদিকে 4 বল প্রযুক্ত হবে। নৌকা ওই দিক যাচ্ছিল, এক এক করে আমরা ভাগ করি যে নৌকা ওইদিকে যাচ্ছিল, তাহলে পতাকা পেছনে ওড়ার চেষ্টা করে, তাহলে পতাকার গতিবেগ এদিকে হয়ে যাবে। আবার নদী ওপর দিকে যাচ্ছে, নদী ওপর দিকে যাচ্ছে, তার মানে পতাকার ওপর, নদী যদি ওইদিকে যায়, মানে নৌকা যদি ওপর দিকে যায়, তাহলে পতাকা নিচের দিকে উঠবে। তো নৌকাটা যদি ওপর দিকে যায় এই গতিবেগে, তাহলে পতাকার ওপর, পতাকা পেছন দিকে এই গতিবেগে উঠবে। তো পতাকার ওপর আরেকটা গতিবেগ নিচের দিকে আছে 2, হ্যাঁ। যেহেতু পতাকা কোন দিকে উঠবে, তাই আমরা দেখার চেষ্টা করছি পতাকার উপর কোন দিকে বল প্রযুক্ত হচ্ছে, ঠিক। তো নৌকা ওই দিকে যাওয়ার চেষ্টা করছিল, পতাকার উপর বল এদিকে প্রযুক্ত হচ্ছে, নৌকা ওইদিকে যাচ্ছে, পতাকা ওইদিকে উঠছে।
নৌকা উপরে যাচ্ছে, পতাকা নিচে উঠছে, তাহলে পতাকার উপর দুটো বল প্রযুক্ত হচ্ছে, এইদিকে আর এইদিকে। হাওয়ার কারণে পতাকার উপর কোন দিকে বল প্রযুক্ত হচ্ছে সেটা দেখার চেষ্টা করি। এইদিকে তো দুই কাজ করছে। এবার আমরা জানি যেই দিকে হাওয়া প্রবাহিত হয় পতাকার উপর বল সেই দিকেই প্রযুক্ত হয়, যেই দিকে হাওয়া প্রবাহিত হচ্ছে পতাকা সেই দিকেই উড়বে। হ্যাঁ, এই ছবিতে হাওয়াটা ওপর দিকে আছে, তার মানে 6 মিটার/সেকেন্ড যেহেতু হাওয়াটা ওই দিকে আছে, তাই এর পতাকার উপরও পতাকাটাও ওই দিকে ওড়ার চেষ্টা করবে, পতাকার উপর এই দিকেই একটা বল প্রযুক্ত হবে 6 মিটার/সেকেন্ড। যেই দিকে হাওয়া হচ্ছে পতাকার উপর সেদিকেই বল প্রযুক্ত হবে, পতাকা ওই দিকে উড়বে। হ্যাঁ, পতাকার উপরে এই 3টে বল কাজ করছে, এই 3টে বলের যোগফল করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখার চেষ্টা করো, নিচের দিকে 2 মিটার/সেকেন্ড, ওপর দিকে 6 মিটার/সেকেন্ড, এই দুজনকে যোগ করলে ওপর দিকে আমরা কি পাবো, এই দুজনকে যোগ করলে আমরা কি পাবো, ওপর দিকে 4 পেয়ে যাবো। যে এইদিকে 6 আছে, এইদিকে 2 আছে, 6 থেকে 2 বাদ হয়ে গিয়ে ওপর দিকে 4 পড়ে থাকবে। এই ছবিটাকে পাশে যদি আঁকি, যে এইদিকে তো 4 থাকবে ছিলই, ওপর দিকে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, ওপর দিকে 4 হয়ে যাবে, ওপর দিকে 4 হয়ে যাবে, এটাও 4 এটাও 4, তার মানে মাঝখান দিয়ে পতাকা উড়বে। আমরা এই গতিবেগ, এটা পতাকার গতিবেগে দেখলাম যে পতাকা কোন দিকে গতিবেগে উঠছে, কোন গতিবেগে, তো পতাকা এই দিকে উঠবে একদম মাঝখান দিয়ে, এটাও 4 এটাও 4, তো এটাও 45 ডিগ্রি এটাও 45 ডিগ্রি, একদম মাঝখান দিয়ে উঠবে। এই দিকটা কি, এই দিকটা আমার উত্তর দিক, এই দিকটা আমার পশ্চিম দিক, তার মানে উত্তর পশ্চিম দিকে আমাদের পতাকা উড়বে। পতাকা কোন দিকে উড়বে, উত্তর পশ্চিম দিকে। এখানে পতাকা ঝান্ডা ঝাড়িয়ে দিই, পতাকা আমাদের এই দিকে উড়বে, কেমন, পতাকা এই দিকে উড়বে উত্তর পশ্চিম দিকে, নর্থ ওয়েস্টের দিকে পতাকা আমাদের উড়বে। চলো, অঙ্কটা একটু জটিল ছিল, জটিল নয়, একটু হালকা লেভেল হাই ছিল। ক্লাস এখানেই সমাপ্ত। টাটা সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। কটা বাজলো, ও একটু বেশি টাইম হয়ে গেছে, কোনো ব্যাপার না, টাটা।